পর কুশলাদি শুধালো শুকনো হেসে। নায়লা বুঝলেন মেয়েটি এখন বিক্ষিপ্ত অবস্থায় আছে। তাই এখানে দাঁড়িয়ে তাকে আর অপ্রস্তুত করতে চাইলেন না। প্রিয়স্মিতাকে মাথায় হাত বুলিয়ে খুশি হয়ে বললেন, বেঁচে থাকো মা। জীবনে সুখী হও। অন্যদিন এসে চুটিয়ে গল্প করব। আজ আসি। মেঘাকে নিয়ে কক্ষ ছাড়ার আগে নিজের হ্যান্ড পার্স থেকে কিছু টাকা বের করে প্রিয়স্মিতার হাতে গুজে দিয়ে আদুরে কণ্ঠে বলে উঠল, ফুপি তেমন কিছুই আনতে পারিনি তোমার জন্য। এটা রাখো। চকলেট কিনে খেও। টাকা পয়সার প্রয়োজন মানুষের নিত্যদিন। মেয়েটিকে দেখেই নায়লা বুঝেছে মেয়েটি চাপা স্বভাবের। প্রয়োজন হলেও মুখ ফুটে বলবে না। তাছাড়া যার কাছে সমস্ত লজ্জা ভেঙে এটা সেটা আবদার করবে সেই তো অন্যের দখলে। তাই নিজের হাতের টাকা দিয়ে প্রয়োজনীয় কিছু যেন কিনতে পারে সেজন্যই বুদ্ধি করে টাকাগুলো গুজে দিলেন নায়লা। টাকা নিতে ইতস্তত করল প্রিয়স্মিতা। কিন্তু তাকে কিচ্ছুটি বলার সুযোগ না দিয়েই কক্ষ ছাড়লেন নায়লা। সিঁড়ি দিয়ে নামার সময় পই পই করে মেঘাকে বুঝালেন, তুই ওর সাথে সব সময় ফ্রিভাবে মিশবি। ওর কখন কি প্রয়োজন এগুলোর দেখভাল করবি। তোর ননদ হতে হবে না। তুই ওর ভালো বন্ধু হবি। মেয়েটা এমনি মরা। ওকে মন থেকে আর নিষ্প্রাণ করিস না। আর পারলে তোর ভাইকে চোখে আঙুল দিয়ে একটু দুনিয়া দেখা। মানুষ চেনা। নায়লা ড্রয়িং রুমে এসে তনিমার থেকে বিদায় নিয়ে তখনই বাড়ি ফিরতে চাইলেন। কিন্তু তনিমা নিজের দুঃখ শিথিলের জন্য মনের কষ্ট ভাগাভাগি করার জন্য বেশ অনুরোধ করেই নায়লাকে রেখে দিলেন। রাতের খাবার খেয়ে সিদ্দিকী ভিলার সকলেই ঘুমের প্রস্তুতি নিচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। প্রেসারের ওষুধ খেয়ে ইমাদ সিদ্দিকী আরও ঘণ্টাখানেক আগে ঘুমের দেশে তলিয়েছেন। কলিং বেলের শব্দে যেন তার ঘুমের ব্যাঘাত না হয় তাই তনিমা দৌড়ে গিয়ে দরজা খুললেন। দরজার সামনে ক্লান্ত এহতেশাম দাঁড়ানো। পরনে গতকালকের স্যুট প্যান্ট। ক্লান্ত মুখের তেল চিটচিটে ভাব জানান দিচ্ছে সারাদিন বেশ ধকলেই গিয়েছে। তাই আর বাক্য বিনিময় না করে দুয়ার ছেড়ে সরে দাঁড়ালেন। প্রতিদিন এহতেশাম বাড়ি ফিরে তার বাবার শারীরিক অবস্থার খবর নেয়। আজ সেরকম কিছুই শুধাল না। শুধু ক্লান্ত কণ্ঠে বলে উঠল, আমি খেয়ে এসেছি। তোমরা শুয়ে পড়ো। তনিমা এবারও নিশ্চুপ রইল। এহতেশাম এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই কাপা শ্বাস ফেললেন তনিমা। চোখের সামনে দুটো মানুষের জীবন ছন্ন ছাড়া হচ্ছে। সবকিছু দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করতে হচ্ছে। এমন অবস্থায় তার কি করণীয়? দুতলায় উঠে এহতেশাম প্রথমে গেস্ট রুমে যাবার প্রস্তুতি নিল। কারণ তার ধারণা মেয়েটি তার নিজের কক্ষেই রয়েছে। যেই কক্ষে কারো প্রবেশের অনুমতি নেই সেই কক্ষ আজ অন্য কারো দখলে। পরিচিত ঘরে তার নিজের ঢুকতেই সংকোচ অনুভূত হচ্ছে। কিন্তু মেয়েটার সাথে আলাপ করাও জরুরি। তাছাড়া আগে ফ্রেশ হওয়া দরকার। ব্যবহৃত সমস্ত কাপড় তার নিজের ঘরেই। নানান ভাবনা ভেবে এহতেশাম স্থির করল সে তার নিজের ঘরেই যাবে। এবং সেই ভাবনা অনুযায়ী কক্ষের দিকে পা বাড়াল। বিশাল কক্ষটি অন্ধকারে ছাওয়া। ক্ষীণ আলোর রশ্মিটুকু উধাও। মেয়েটি কি শুয়ে পড়েছে? এই রাতের আধারে ওই কক্ষে যাওয়া কি সমীচীন হবে আমার জন্য? এমন মুহূর্তেই ভো ভো করে ফোন বেজে উঠল তার। স্ক্রিনে তরির নাম জল জল করছে। চরম বিরক্তিতে ফোন কেটে দিয়ে সুইচড অফ করে দিল এহতেশাম। মেয়েটিকে বারবার হুঁশিয়ারি করেছে সে। গভীর রাতে তাকে ফোন না করতে। কিন্তু মেয়েটি যেন কোনো কথাই শুনছে না। প্রেমিকের উপর এতটুকুন আস্থা না থাকলে কিভাবে চলবে? তাছাড়া টক্সিক মানুষ রকদম পছন্দ নয় তার। অফিসে গিয়ে তরিকে ভালো করে গানের বাণী ঝাড়বে চিন্তা করতে করতে কক্ষের ভেতর ঢোকার প্রস্তুতি নিল এহতেশাম। প্রথমে দরজায় হালকা নক করল সে। দরজা খোলা থাকায় হালকা ধাক্কা দিতেই পাল্লা খুলে গেল। সুইচ বোর্ড হাতরে আলো জ্বালাতেই কুচকানো ভ্রুদ্বয় শুরু হল। ঘরে প্রিয়স্মিতা নেই। ভেবেই যেন স্বস্তি পেল এহতেশাম। পুরো কক্ষই খালি। আগের মতোই গুছানো পরিপাটি। যেন এই কক্ষে কারো বিচরণ হয়নি। নিজ কক্ষটা আরেকবার পরখ করে হাতের বাহুতে ঝোলানো কোট লন্ড্রি ঝুড়িতে রেখে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। বেরিয়ে এলো মিনিট 20 পর। ঠান্ডা জলের শীতলতায় শরীর বেশ ফুরফুরে হল সেই সাথে দূর হল বিষদগ্রস্ত ক্লান্তি। ছোট টাওয়ালে চুল মুছতে মুছতে আনমনে এহতেশাম ভাবল, মেয়েটা গেল কোথায়? আমি তো তাকে ঘর ছাড়তে বলিনি। তবে কি সে নিজেই সরে গিয়েছে? কিন্তু কেন? তারও কি বিয়েতে মতো ছিল না আমার মতো? নেহাত চাপে পড়ে কুবুল বলেছে, থ্যাঙ্ক গড। এটলিস্ট কোনো অপরাধ বোধ আমাকে আর তাড়া করবে না।
প্রিয়স্মিতার বিয়েতে মতো ছিল না ভেবেই উৎফুল্ল হল এহতেশাম। মনে মনে সে আরও ভাবল, আমাকে তার পছন্দ নয়, তাকেও আমার পছন্দ নয়। মেয়েটির সাথে বন্ধুত্ব করলে কেমন হয়? মেয়েটি নিজেই যদি আমার থেকে মুক্ত হতে চায় তখন নিশ্চয়ই বাবার কোনো আপত্তি থাকবে না। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক না থাকুক, আমাদের বন্ধুত্ব তো করাই যায়। মনে মনে আগডুম বাগডুম ভেবে প্রশস্ত হেসে প্রিয়স্মিতার কক্ষের দিকে পা বাড়াল এহতেশাম। রাতটুকু না হয় পরিচিতি পর্বেই কাটুক। রুহি। অনেকটা নীরবতা কাটানোর পর আবির রুহির নামটা ধরে ডাকল। রুহি মুখটা আবিরের দিকে করে তাকাল শান্ত দৃষ্টিতে। আবির রুহিকে তাকাতে দেখে শান্ত গলায় রুহির চোখে চোখ রেখে বলল, কখনো ছেড়ে যেও না। যদি কখনো চলে যাও সেদিন হয়তো আবির নামের এই মানুষটা এই পৃথিবীর স্বপ্ন দেখা বন্ধ করে দিয়ে চিরতরে অন্য দেশ পাড়ি দিবে। আবিরের কথা শুনে রুহির বুকের মধ্যে ধক করে উঠল। আবিরের হাতটা শক্ত করে জড়িয়ে বলল, কখনো না, এমন হবে না, আমি যাব না কখনো ছেড়ে। ভালোবাসতে পারবা আমায়? খুব পারব, অনেক বেশি পারব। মেয়েটার কণ্ঠ আটকে আসছে বারবার। ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে। আবির বুঝতে পেরে রুহিকে জড়িয়ে নেয়। আবিরের মনে হচ্ছে একটা সঠিক মানুষের হাত ধরেছে সে। এ হাত হয়তো তাকে জীবনের সমস্ত সমস্যার মধ্যে টিকিয়ে রাখবে, বাঁচিয়ে রাখবে সবার মাঝে। প্রবন্ধ হবে জীবন। ঘুমের মাঝেই মনে হচ্ছে একটা জোড়া ঠান্ডা হাত খুব ভাবে শক্ত করে জড়িয়ে রেখেছে রুহিকে। রুহির খুবই ঠান্ডা অনুভব হচ্ছে। ঘুমের মাঝেই লোকটার আরও কাছে এবং বুকের আরও মাঝে চলে যায় রুহি। লোকটার শরীরের ঘ্রাণটা রুহিকে একটা শান্তির ঘুম উপহার দিচ্ছে। এলোমেলো চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিল রুহির। পাগলি মেয়ে একটা। লোকটা রুহিকে ভলো করে চাদরের নিচে নিয়ে এলো। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই যে এটার শীত করছে। তাই লোকটা এসিটা বন্ধ করে দিল। এতেই রুহির শান্তি। চুপচাপ ঘুমিয়ে রইল কারোর হিদমাঝারে। বৃষ্টির প্রতিটি ফোঁটার সাথে ভালোবাসাগুলো বেশ গভীরতা তৈরি করছে। বৃষ্টিকে ভালোবাসার প্রতীক বলা উচিত, কারণ বৃষ্টি জানান দেয় প্রিয় মানুষটা তোমার কত বেশি প্রিয়। বৃষ্টির দিনে ভালোবাসার অভাব হয় না। বৃষ্টিতে ভিজে ভালোবাসার প্রকাশ করা সম্ভব। মোট কথা, বৃষ্টির দিনে ভালোবাসা হয় গভীর। রাত কেটে সকাল হল। সূর্য চোখের উপর পড়তে রুহি নিজেকে আবিরের বুকের মাঝে আবিষ্কার করে। মুখ তুলে মিচকি হাসি দিয়ে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বেরিয়ে দেখে আবির উঠে গেছে। আপনি এত জলদি উঠে গেছেন? নামাজ পড়ব। ওহ ঠিক আছে। আবির ফ্রেশ হয়ে আসে, দুজন একসাথে নামাজ পড়ে নেয়। আমি খাবার তৈরি করতে যাই, ছায়াকে দেখে আসি। ও তো সারা রাত একা ছিল। আচ্ছা, আমিও অফিস যাব। ঠিক আছে, আমি সব গুছিয়ে দিয়ে যাচ্ছি। রুহি সব গুছিয়ে দিয়ে বাইরে গেল। রুহির যাবার দিকে আবির চেয়ে চুপ করে রইল। এমন করে তার জন্য কেউ কখনো সব ঠিক করেনি। তোমার থেকে আবির কখনো কিছু আশা করেনি। সত্যি একটা খুব ভুল মানুষকে ভালোবেসেছিল আবির। রুহি খাবার রান্না করে টেবিলে রাখতে বলল সার্ভেন্টদের। তারপর ছায়ার খাবার নিয়ে উপরে এলো। ছায়া কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। রুহি গিয়ে ছায়াকে ডাক দিল। ছায়া, এই ছায়া। উঠ বাবু, খাবার খাবি তো? ছায়া আস্তে উঠতে চাইলে পেটে ব্যথা অনুভব করল। কিরে, সমস্যা হচ্ছে? না, চিন্তা করিস না, একটু ব্যথা আর কি। ওহ। রুহি ছায়াকে ধরে খাটের সাথে শুইয়ে দেয়। তারপর বিছানায় পানি এবং পেস্ট এনে দেয়। ছায়া ফ্রেশ হলে রুহি খাইয়ে দেয় ছায়াকে। ছায়া খেয়ে নেয়। খাবার শেষে রুহি নিচে চলে আসে। আবির আর নয়লা বেগমকে খেতে দেয়। আবির অফিসে গেলে রুহি ছায়ার কাছে চলে আসে। কিরে, ব্যথা আছে? ব্যথা তো আছে, কি করব বলতো, কষ্ট হয় ভীষণ। একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে। ছায়া চোখ বন্ধ করে আছে। রুহি ছায়ার পায়ে ম্যাসাজ করে দিচ্ছে। ছায়ার পায়ে পানির মতো নেমেছে। বেশ খানিকটা ফুলে গেছে। ছায়া, তুই রাতে এসি বন্ধ করে ঘুমিয়েছিলি? কই না তো। না, আমি তো চালিয়ে দিয়ে গেছিলাম। তাহলে বন্ধ কে করল? মনে নেই, রাতে শীত করছিল মনে হলো, তারপর পাশে যা পেলাম তাই জড়িয়ে নিলাম, তারপর মনে নেই। ও হয়তো ঘুমের ঘের করেছিল। সমস্যা নেই। রুহি, একটা না কথা ছিল। বল। আমার না মনে হয় রাতে কেউ আমার রুমে আসে। কি যে বলিস, চৌধুরী বাড়িতে কারোর ঢোকা সাহস আছে? রুহি, সত্যি বলছি, আমি না ওনাকে ফিল করি। ওনার শরীরের সেই ঘ্রাণটা।
খুব বেশি ভালোবাসিস তাই তার অস্তিত্ব তোর সাথে মিশে আছে। না রে, আমার মনে হয় সত্যি উনি আছে আমার কাছে, একদিন আসবে দেখিস। রুহি মৃদু হেসে বলে, আসবে, সে তো তোর কাছেই আছে, কোথাও যায়নি। ছায়া চোখ বুজে নেয়। চারিদিকে নির্ঝরকে ফিল করে ছায়া। সত্যি নির্ঝর ছায়ার শরীরের ঘ্রাণটুকুতেও মিশে আছে। ছায়া যে নির্ঝরের গ্রীষ্মের ক্লান্ত দুপুরে বিকাল ছায়ার মতো। ছায়া হল নির্ঝরের প্রশান্তি। সাদা শার্ট আর ব্লু জিন্স পরে কেউ বের হলো একটা বাড়ি থেকে। পেছনে অনেকগুলো গার্ড। চোখে সানগ্লাস পরে সামনের দিকে হাঁটছে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে সে বেশ রেগে আছে। ছেলেটা গাড়িতে করে সোজা একটা পরিত্যক্ত বাড়িতে। সেখানে কিছু গার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও পালালো কি করে? ছেলেটার কথা শুনে সবাই মাথা নিচু করে আছে। কি হলো, কথার উত্তর নেই কেন? ও পালালো কি করে? চিল্লিয়ে। স্যার, আসলে জানি না কি করে কি হলো। জানো না মানে কি? আমি যে জন্য আত্মগোপন করে আছি সেই আদনানকে পালাগে দিলে কি করে বলো আমায়? বিকটা এক চিৎকার দিয়ে কথাটা বলল আদনান। সবাই মাথা নিচু করে আছে। স্যার, বুঝতে পারিনি এমনটা হবে। তোমরা কিছুই বুঝতে পারো না? গিয়ে ওকে শহরের প্রতিটা কোনায় খোঁজ, 2-4 ঘন্টার আগে ওকে আমার সামনে চাই। জি স্যার। সবাই বেরিয়ে গেল। আরিফ? জি স্যার। ছায়ার দিকে খেয়াল রাখো। আদনানের চলে যাওয়া মানে আমার ছায়ার উপর ভয়ের প্রভাব পড়া। জি স্যার। আদনান, তোকে এবার আর ছাড়ব না। তনু কিছুক্ষণ কথা বলে কল কেটে দিয়ে আমাকে বলল, বাবা মা আমাদের মেনে নিয়েছে। আর আজকেই আমাদের যেতে বলেছে। তনু খুব খুশি। ওর খুশি দেখে আর না করতে পারলাম না। বললাম, চলো তাহলে তোমাদের বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করব আজকে। না খেয়েই বের হলাম। প্রথম যাচ্ছি মিষ্টি সহ আর কিছু কিনে নিলাম। রাস্তায় শুধু চিন্তা হচ্ছে এত তাড়াতাড়ি মেনে নিল কেমনে? যেখানে আমার বাবা মা এখনও মেনে নিতে পারল না। হতেও পারে তনু তাদের একমাত্র মেয়ে। যেটাই হোক, মেয়েটা আজকে খুব খুশি হয়েছে। চিন্তা করতে করতে একেবারে তনুদের বাড়িতে এসে পৌঁছে গেলাম। বাড়িতে অনেক মানুষ, বেশ কিছু ছেলেকেও দেখতে পেলাম। তনুকে দেখে ওর মা জড়িয়ে ধরল আর ভালোমন্দ জিজ্ঞেস করল। আমি তাদের কাছে গিয়ে সালাম দিতেই তনুর মা বলল, এই ছেলেটাই আমার মেয়েকে বের করে নিয়ে গেছে। সাথে সাথে আমাকে ওই ছেলেগুলো এসে বেধড়ক মারধর শুরু করল। আমার আর বুঝতে বাকি রইল না। তনুর মা তনুকে মেনে নিলেও আমাকে মেনে নেয়নি। এদিকে তনু মাকে ছেড়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে চিল্লাচিল্লি করতেছে। তনুকে ছাড়িয়ে নিল। আমাকে একটা খুঁটির সাথে বেঁধে রাখল। সারা বাড়িতে মানুষজনে ভরে গেছে। আমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হল। পুলিশ ডাকা হল। পুলিশ এসে তনুকে জিজ্ঞেস করল, তুমি কি নিজে থেকেই চলে গেছ নাকি সে তোমাকে বাধ্য করেছে? তনু সরাসরি বলে দিল, আমি ওকে খুব ভালোবাসি আর নিজে থেকেই ওর সাথে চলে গেছি। আপনারা যদি ওকে নিয়ে যান তবে আমি আত্মহত্যা করব। আর আমি অবুঝ নই, বুঝে শুনেই চলে গেছি। পুলিশ তনুর কথা শুনে তনুর মাকে বলল, তাহলে কেস তো ফয়সালা হয়েই গেল। আপনার মেয়ে নিজে থেকেই চলে গেছে। এই কেস নিয়ে আপনি আর বেশি দূরে হাঁটতে পারবেন না। তার চেয়ে ভালো হবে ওদের আপনি ছেড়ে দিন। পুলিশ ছেড়ে দিতে বলায় তনু এসে বাঁধন খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, চলো, আর এক মুহূর্তও এ বাড়িতে নয়। তনু সবাইকে চিৎকার করে বলল, সবাই শুনে রাখুন, বিয়ের পর থেকেই এই ছেলেটা আমার জন্য সব ছেড়েছে। ও আমাকে পাগলের মতো ভালোবাসে। আজ আমার মুখে হাসি দেখে না খেয়েই বের হয়েছিল। কিন্তু এসে কি হলো সেটা সবাই দেখলেন। না খাওয়া মানুষটাকে সবাই পশুর মতো মারল। একটা কুকুরকে মারতেও মানি দ্বিধা বোধ করে, কিন্তু একে মারতে কেউ সেটাও করল না। পুলিশ সহ সবাই নির্বাক হয়ে তাকিয়ে আছে। চলবে। ফোন হাতে ঘরময় পায়চারি করছে ঈশা। একটা ফোনের জন্য অপেক্ষা করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল সেটা ঈশা খেয়াল করেনি। হঠাৎ ঈশার ফোন বাজার শব্দে চারপাশের পরিবেশের নিস্তব্ধতা ছারখার হয়ে পড়ে। মনে একটা অজানা ভয় কাজ করছে ঈশার। হয়তো আপন কাউকে হারানোর ভয়। কালটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, বেশি দেরি করে ফেললাম কল দিতে। কে আপনি? কেন আমাকে কাল থেকে ডিস্টার্ব করছেন? আর আসিফকে কোথায় রেখেছেন? কি করেছে ও যে ওকে কিডন্যাপ করে রেখেছেন? আরে এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা ছেড়ে কোনোটার উত্তর দিব? প্লিজ আসিফের কোনো ক্ষতি করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আর কোনো ক্ষতি করবেন না। এত ভালোবাসা, বাহ, এই যুগে এটা বিরল।
কি জানেন মিস সুন্দরী, আমার না এই ভালোবাসা দেখে হিংসে হচ্ছে, জীবনে কখনো ভালোবাসা পাইনি তো তাই ভাবছি আপনাকে আরও একটু ঘুরব। তাতে আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। আপনি একটা সাইকো পাগল। আমার আসিফের যদি কিছু হয়েছে তাহলে দেখবেন আমি কি করি। ওরে বাবা, ভয় পেয়েছি। কালকে সকালে একটা বক্স আসবে, যা লিখা থাকবে তাই করবেন। আশা করি আপনার আসিফের কোনো ক্ষতি করতে চান না। ওর কোনো ক্ষতি করবেন না। হেলো হেলো কল কেটে দিল। ঈশা হতভম্বের মতো চেয়ারে বসে পড়ে। কালকে পর্যন্ত তার জীবনটা স্বাভাবিক ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছে না ঈশা। কি করি? হে সার্জিসকে একটা কল দেই। লাগাতার 1-0 বার কল দেওয়ার পরও সার্জিস কল তুলল না। এবার সত্যি ঈশার ভয় হচ্ছে। একসাথে 2 জন উধাও। এটা কি করে হতে পারে? তাহলে কি 2 জন একসাথে কিডন্যাপ হয়েছে? ঈশা আর ভাবতে পারছে না। কাল সারারাত ঈশা ঘুমাতে পারেনি। কারি বা এই সময় ঘুম আসে, তবে ভোরবেলায় কখন যে ঈশার চোখ লেগে এসেছে সে নিজেও জানে না। সকালের মিষ্টি রোদ ঈশার মুখে পড়তেই ঘুম ভেঙে যায়। ধড়ফড়িয়ে বিছানা থেকে উঠে নিচে নেমে মামাকে খাবার টেবিলে পেপার পড়তে দেখে। ঈশাকে দেখে পাশে খবরের কাগজটা পাশে রেখে দেয় নজরুল। কিরে মামনি, আসিফ কই? কাল থেকে ছেলেটাকে দেখছি না, তুই কিছু জানিস? আসলে মামা ভাইজা একটা পিকনিকে গিয়েছে। আমাকে বলতে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি। পিকনিকে গেছে তো ভালো করেছে, কিন্তু ফোনটা বন্ধ কেন? আসলে মামা ওই জায়গাতে নেটওয়ার্ক একটু প্রবলেম করে, তাই হয়তো। আপা, এই বাক্সটাকে জানি বাসর বাইরে রেখে গেছে। কই দেখি। আচ্ছা তুমি যাও, মামার জন্য নাস্তা বানাও। ঈশা নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তারপর ক্ষিপ্র গতিতে বক্স তার দিকে তাকায়। অনেক সুন্দর করে বক্সটা সাজানো হয়েছে। ঈশা এতে খানিকটা অবাক হয়ে বক্সটা খুলে ভেতরে একটা শাড়ি, চুড়ি, কানের দুল আর একটা চিঠি পায়। জিনিসগুলো বিছানার উপর রেখে ঈশা চিঠিটা পড়তে শুরু করে। মিস সুন্দরী, যেগুলো পাঠিয়েছি সেগুলো পরে ঠিকানায় এসে পড়বে। বিকাল 4টার আগে যেন আমি ওই জায়গায় তোমাকে দেখতে পাই। অনেক কষ্টে খুঁজে খুঁজে শাড়িটা কিনেছি, যদি অন্য কিছু পরে আসো তাহলে মনে রেখো তোমার প্রাণ ভোমরা কিন্তু আমার কাছে গিউ। কি ওনার আসল পরিচয়? উনি আসিফকে চান নাকি আমাকে? চলবে। রিয়েক্ট দিয়ে পাশে থাকবেন। বিয়ে হওয়ার কিছুক্ষণ পরই সাফায়াত চেয়ারম্যান নতুন বউ নিয়ে নিজের বাড়িতে চলে এসেছে। মায়ের সাথে রুহিকেও নিয়ে এসেছেন উনি। হাসিখুশি দুবোন ও বাবার বাড়িতে এসেছে গতকাল। বিয়েতে ওরা উপস্থিত ছিল না। বাসায় বসে দুজনই বাবা ও নতুন মায়ের আসার অপেক্ষা করছিলেন। উনাদের দেখে এগিয়ে আসলো দুবোন। বাবার পাশে মা ছাড়া অন্য মহিলাকে দেখে চোখ টলমল করছে তাদের। সাফায়াত মেয়েদের মনের অবস্থা বিচক্ষণ করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। নেহা সিদ্দিকী ঘরে প্রবেশ করতেই সাফায়াত এসে সদ্য বিবাহিত স্ত্রীর হাতটা ধরল। পরমুহূর্তে 2 মেয়েকে উনার হাতে হাত তুলে দিয়ে কোমল কণ্ঠে বলল, আমার মা হারা মেয়েদের জন্য তোমাকে ওদের দ্বিতীয় মা করে এনেছি নেহা। আমার মা হারা মেয়ে দুটোকে কখনো বুঝতে দিও না ওদের মা নেই। আজ থেকে ওরাও তোমার মেয়ে। ওদের কখনো কষ্ট দিও না প্লিজ। মেয়ে দুটো আমার বড্ড আদরে। সাফায়াত চেয়ারম্যান একটু দম নিল। পরক্ষণে মেয়েদের দিকে তাকিয়ে পুনরায় আবারও বলল, আর মেয়েরা উনি তোমাদের বিশ্বত মা বলে কখনো অবহেলা করো না তাকে। আমি আশা করছি তোমরা উনার প্রাপ্য সম্মানটুকু দিবে গি। পাশে থাকা রুহির দিকে তাকিয়ে, আর এই হলো রুহি, তোমার নতুন মায়ের মেয়ে। এই রুহিও আজ থেকে তোমাদের আরেকটা বোন। তাই তোমরা সবাই মিলেমিশে থাকবে গি। নিজের কথা শেষ করে একটু দূরে সরে দাঁড়ালেন উনি। হাসিখুশি নিশ্চুপ নির্বাক। এরই মধ্যে নেহা সিদ্দিকী মৃদু হেসে হাসিখুশির গাল ছুঁয়ে বলল, যদিও আমি তোমাদের গর্ভধারিণী নয়, তবুও আমি তোমাদের মা হওয়ার চেষ্টা করব। রুহি যেমন আমার মেয়ে, তোমরাও তেমনি আমার মেয়ের মতোই থাকবে। সৎমা বলে আমাকে দূরে সরিয়ে দিও না কখনো। তোমাদের যখন ইচ্ছে হবে জামাই নাতিনাতনীদের নিয়ে চলে আসবে বাবার বাড়ি। আমি তোমাদের কখনো অমর্যাদা করব না। তোমাদের যখন যেটা খেতে ইচ্ছে করবে মায়ের মতো আমাকেও মন খুলে বলবে। আমি আমার সাধ্যমতো তোমাদের প্রাপ্ত সম্মানটুকু দিব গো। মেয়েরা এবারও নিশ্চুপ। নেহা সিদ্দিকী ওদের বিচক্ষণ চোখে পরখ করে হাসির কোলে থাকা হাসিবকে আদর করতে লাগলেন। বাচ্চাটা নতুন মানুষের আদর পেয়ে খিলখিল করে হেসে উঠল। হাসিব হচ্ছে হাসির ছেলে। সেবার মা মরার 2 মাস পরই ছেলে হয় তার।
আর কয়েক মাস গেলে 1 বছর পূর্ণ হবে বাচ্চাটার। কেটে গিয়েছে কয়েকটি মাস। রুহি সেবার কয়েকদিন মায়ের সাথে থেকেই ঢাকা চলে গিয়েছে। হাসিখুশিও চলে গিয়েছে নিজেদের সংসারে। খুব অল্প সময়ের মধ্যেই ছন্নছাড়া সংসারটায় আবার প্রাণ ফিরে এসেছে নেহা সিদ্দিকীর স্পর্শে। মানুষ হিসেবে নেহা সিদ্দিকী চমৎকার। সবার সাথে তাল মিলিয়ে থাকছে। যদিও মেয়েরা তাকে বাঁকা চোখে দেখে মা বলে ডাকেনি কখনো। ব্যাপারটা ধারণা করেও বরাবরের মতো সূক্ষ্মভাবে সেসব এড়িয়ে যায় উনি। মেয়েরা মাঝে মাঝে বেড়াতে আসলে তাদের আদরত্নের কমতি রাখে না নেহা সিদ্দিকী। স্ত্রীর আচরণে মুগ্ধ সাফায়েত চেয়ারম্যান। দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে ইতোমধ্যে। সময়গুলোই ভালোই চলছে। এভাবে আরও কয়েক মাস যেতেই নেহা সিদ্দিকীর মাঝে নতুন অস্তিত্বের আবিষ্কার ঘটে। ব্যাপারটা ক্লিয়ার হতেই আজ যখন টেস্ট করে জানতে পারে সে পুনরায় মা হতে চলছে, খুব আনন্দে চোখ ভিজে গেল তার। রুহি জন্ম নেওয়ার পর আরও একটা সন্তানের জন্য অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু হল না, এরই মধ্যে রুহির বাবা মারা গেল। স্বপ্ন সুখ সবকিছু ওল্টপাল্ট হয়ে গেল। পুরনো চাপা পড়া সেই স্বপ্নেরা হাতছানি দিল নতুন সংসারে। নেহা সিদ্দিকী বেজায় খুশি। সাফায়েত চেয়ারম্যান বাহিরে। এখনও ব্যাপারটা কেউ শুনেনি। নেহা সিদ্দিকী সবার আগে কল দিল নিজের মেয়েকে। রুহি মাই ক্লাস করে বেরিয়েছে। এরই মধ্যে মায়ের ফোন পেয়ে রিসিভ করে সহাস্যে বলল, হ্যাঁ আম্মু বলো। কেমন আছো তুমি? খুব ভালো আছি আমি। তুই কেমন আছিস সোনা? মায়ের কথার মধ্যে আজ আলাদা একটা খুশির আভা ফুটে উঠছে যেন। বুঝতে পেরে রুহি বলল, আমিও ভালো আছি আম্মু। তোমাকে আজ ভীষণ খুশি মনে হচ্ছে, কারণ কি আম্মু? নেহা সিদ্দিকী লাজুক হেসে বলল, তোর নতুন ভাই বোন আসতে চলছে রুহি। আমি আজ ভীষণ খুশি। তুই খুশি হয়েছিস তো আম্মা? আনন্দে বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রুহি। একটা ভাই বোনের জন্য কত আফসোস ছিল তার মনে, ফাইনালি কেউ আসছে। তার কয়েক মিনিট সময় লাগল ঘোর থেকে বের হতে। বাস্তবে ফিরে খুশিতে লাফিয়ে উঠল রুহি। মাকে জানাল, তুমি সত্যি বলছো আম্মু? আমার নতুন ভাই বোন আসছে। উফ, আমার যে কি আনন্দ লাগতাছে আম্মু। মন চাচ্ছে তোমাকে জড়িয়ে ধরে চুমু খাই। আমি আজই তোমার কাছে আসছি আম্মু, আজই আসছি আমি। মেয়ের পাগলামি দেখে হাসল নেহা সিদ্দিকী। পরক্ষণেই রুহি মাকে বিজ্ঞদের মতো এটা সেটা বলে উপদেশ দিল। মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখল রুহি। বাসায় এসে ততক্ষণাৎ গোছগাছ শুরু করল। মুখ থেকে তার হাসি সরছেই না। রুহিকে এত হাসি খুশি দেখে বান্ধবী কোশেতুক জিজ্ঞেস করল, কি ব্যাপার রুহি, তুই এতে খুশি কি নিয়ে? তখন থেকে দেখছি মিটমিট করে হেসেই চলছিস। ঘটনা কি দোস্ত? নতুন প্রেমে ট্রেমে পড়লি নাকি? হুশ, খুশির কারণটা সবসময় প্রেমজনিত হয়ে থাকে নাকি? তাহলে তোর কি হয়েছে আমাকেও বল। আমি আজ ভীষণ খুশি রে সেতু। আমার নতুন ভাই বোন আসছে রে। উফ, কবে যে ছুঁয়ে দিব ছোট ছোট হাতপাগুলো। আমার যে তরি সেইছে না গে। একগাল হেসে বলল রুহি। যা শুনে মুখ বিকৃত করে সেতু বলল, তোর কি কোনো লাজলজ্জা নেই রুহি? নিজের বিয়ের বয়সে মাকে বিয়ে দিলি কিছুদিন আগে, এখন আবার তোর মায়ের বাচ্চা হচ্ছে শুনে খুশিতে লাফাচ্ছিস। আমার তো শুনেই লজ্জা লাগছে, মানুষ এসব শুনলে কি? রুহির মুখভঙ্গিমা বদলে গেল। শক্ত কণ্ঠে সেতুকে থামিয়ে দিয়ে বলল, এর মধ্যে কোনটা লজ্জার দেখলি তুই? বিয়েবাচ্চা এগুলো পবিত্র জিনিস। এগুলোর জন্য তোর লজ্জা লাগলেও আমার লাগছে না সেতু। আমার মায়ের কম বয়স, এই বয়সে তার বিয়ে সন্তানের চাহিদা থাকতেই পারে। এটা নরমাল। সে তো কোনো পাপ কাজ করেনি। আর হলো লোক কি বলল, আই ডোন্ট কেয়ার। এই সমাজ তো পারে পবিত্র জিনিসগুলোকে নিয়ে হাসি মশকরা করতে, আর অবৈধনৈতিক কাজগুলোকে ফ্যাশন হিসেবে ব্যবহার করতে। যে সমাজ আমাদের ভালো থাকা নিয়ে ভাবে না, আমি সেই সমাজকে বরখাস্ত করেই চলব। আজ আমার মাকে নিয়ে যে কথা বলার সাহস দেখিয়েছিস তুই, নেক্সট টাইম এমন সাহস দেখাতে আসবি না। খবরদার। সেতুকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের কাজে মন দিল রুহি। যা দেখে সেতু মুখ বাঁকিয়ে চলে গেল। অনেকটা টায়ার্ড হয়ে দুপুরে বাসায় ফিরল সাফায়েত চেয়ারম্যান। যা দেখে স্বামীকে ততক্ষণাৎ কিছু বলল না নেহা সিদ্দিকী। স্বামীকে খাবার খাইয়ে ঠান্ডা মাথায় বিষয়টি জানাল। সবটা শুনে সাফায়েত চেয়ারম্যান উত্তেজিত হয়ে বলল,
যে ভুলের জন্য আমি আমার প্রথম স্ত্রীকে হারিয়েছি সেই একই ভুল তুমিও করলে, নেহা? এমনটা তো কথা ছিল না গি। নেহা সিদ্দিকী স্বামীকে বুঝাল। জানালো তার একটা সন্তানের চাহিদার কথা। কিন্তু এই শব্দ লোকটা আবারও নিজের রেপুটেশনের কথা ভেবে বাচ্চা নষ্ট করার জন্য হুমকি দিল। কিন্তু নেহা সিদ্দিকী একজন স্ট্রং মা। উনিও সাফ জানিয়ে দিল, যে বারান্দায় প্রতিদিন সাদি বসে থাকত ছোঁয়া সেই বারান্দায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি নিজের কক্ষের পানে। জীবন কি খুব একটা চিন্তিত নয় সে? আজ কি হচ্ছে, কাল কি হবে, পরশু কি হবে, এসব নিয়ে মাথা ব্যথা নেই। তার একটাই স্বপ্ন ছিল, সাদমান চৌধুরী এই মানুষটিকে চোখের সামনে থেকে প্রাণ ভরে দেখবে, তার সঙ্গে দুটো কথা বলবে, এটাই চেয়েছে বরাবরই। কিন্তু কি থেকে কি হয়ে গেল? চাইতো একটু সঙ্গ আর সে দূরত্ব বাড়িয়ে চলে গেল। নির্লজ্জ ছোঁয়া হেরে গেল। জীবনের খাতায় গোহারা গেড়ে গেল। ভাবতে ভাবতেই দুই চোখ বেয়ে অশ্রু গড়ায়। ইচ্ছে করছে দৌড়ে বাড়ি চলে যেতে, মা বা আপিকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে। কিন্তু সেটা পারছে না। এখন বাড়িতে গেলে মা হাজারটা প্রশ্ন করবে। সত্যিটা জানতে পারলে বাবা কষ্ট পাবে। আর আপি তো কাঁচা চিবিয়ে খাবে ছোঁয়াকে। সেলিমের চোখে ঘুম নেই। রকিং চেয়ারে বসে আছে শূন্যে তাকিয়ে। মাথায় চলছে হাজারো চিন্তা। সালমা বেগম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। স্বামীর সঙ্গে লেপ্টে ঘুমনো তার স্বভাব। কিন্তু পাশে স্বামীর অস্তিত্ব টের না পেতেই ঘুম ভেঙে যায় তার। হতদম্ব হয়ে বসে পড়ে। চাতক পাখির মতো গোটা কক্ষে নজর বুলায়। যখনই কক্ষের পশ্চিম পাশে থাকা রকিং চেয়ারে স্বামীর অস্তিত্ব টের পায় তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলে। চটজলদি বিছানা থেকে নেমে এগিয়ে যায় তার কাছে। হাতের ওঠে হাত রেখে বসে পড়ে ফ্লোরে। নরম স্বরে বলে, কি হয়েছে? সেলিম দীর্ঘশ্বাস ফেলে। সাদমান যখন একটা বাচ্চা কোলে নিয়ে এসে বলল বাচ্চাটি তার সন্তান, আমরা মেনে নিলাম কোনো প্রশ্ন ছাড়াই। সাদমানকে লুকিয়ে যখন বাচ্চাটির ডিএনএ টেস্ট করে জানতে পারলাম বাচ্চাটি তার সন্তান নয়, তখনও কোনো প্রশ্ন করিনি। থামে সেলিম। চোখের কোণে পানি জমে। হাতের উল্টো পিঠে সেটা মুছে বলে, আমি জানি না তার কি হয়েছে, কেন অন্যের বাচ্চাকে নিজের বলে দাবি করে। কিন্তু আমি তাকে সুখী দেখতে চেয়েছিলাম। এভাবে ওর দিনগুলো কিভাবে যাবে? তাই তো বাপ হওয়ার দোহাই দিয়ে বিয়ে করালাম, যাতে বউয়ের মুখ পানে তাকিয়ে একটু স্বাভাবিক হয়। কিন্তু কি হয়ে গেল? সালমা আশ্বস্ত করে বলে, চিন্তা করবেন না, সবটা ঠিক হয়ে যাবে। সংসার না করে কোথায় পালাবে সেটা আমিও দেখব। চলুন ঘুমাবেন। সেলিম কোনো কথা বলে না। চুপচাপ বিছানায় যায়। ঘুম না হলে সারাদিন অস্থির লাগবে, মাথা ভার হয়ে থাকবে আর চোখ ব্যথা করবে। এখন একটু ঘুমনো প্রয়োজন। এই মেয়ে ওঠো। ফজরের আজানের পরপর ছোঁয়া ঘুমিয়েছে পড়েছিল। হঠাৎ কারো ডাক জানে পৌঁছাতেই ঘুম ছুটে যায়। পিটপিট করে চোখ খুলতেই দেখতে পায় সালমা বেগমকে। ধরফরিয়ে ওঠে। মাথা নিচু করে আমতা আমতা করে বলে, না মানে ওই আর কি? সালমা গম্ভীর স্বরে বলে, চলো আমার সাথে। ছোঁয়া ভয়ার্তক স্বরে বলে, আমি রান্না করতে পারি না। বেশি কথা বললে চাপকে গাল লাল করে দিব। চলো। শেষের কথাটা ধমক দিয়ে বলে। অগত্য ছোঁয়া যেতে থাকে শাশুড়ির পেছন পেছন। ড্রয়িং রুমে রাখা ছিল বর্ষর একটা লাগেজ। সেই লাগেজের হাতল ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। ছোঁয়া হাঁটতে হাঁটতে চিন্তা করে, উনি কি আমাকে বাবার বাড়ি দিতে আসতে যাচ্ছে, নাকি এতিমখানায়? এতিমখানায় দিয়ে আসলে চিন্তা নেই, থাকতে পারব। কিন্তু বাবার বাড়ি যাব বা আমি? আপির ধমকে ধমকে আধমরা করে ফেলবে আমায়। ছোঁয়ার ভাবনার মাঝেই খেয়াল করে সালমা বেগম ওরফে শাশুড়ি লাগেজ গাড়িতে তুলছে। তারপর ছোঁয়াকে বলে, ওঠো। ছোঁয়া অসহায় নয়নে তার পানে এক পলক তাকিয়ে গাড়িতে বসে তার পাশে বসে সালমা বেগম। উনি বসতেই গাড়ি স্টার্ট করা হয়। লাগেজে কিছু শাড়ি এবং প্রয়োজনীয় জিনিস আছে। সব সময় সেজেগুজে থাকবে। সাহস করে যখন চিঠি দিয়েছিলে, এবার সাহস করে বাচ্চা জন্ম দিতে হবে। ছোঁয়া মনোযোগ দিয়ে শুনল কথাগুলো। বিড়বিড় করে বলে, বাচ্চার জন্ম আজকেই দিব নাকি? শাশুড়ি শুধু বলে, দেখুন, এক নাগারে 22টা বাচ্চা জন্ম দিয়ে দেখাবো আপনাকে। কথা খানা শুনে ফেলল বোধহয় সালমা। তাই গম্ভীর স্বরে ধমকে বলে, আমার সামনে বাদরামি চলবে না।
চাপকে বাকিটুকু ছোঁয়াই বলে ওঠে। গাল লাল করে দিবেন। সালমা চোখ পাকিয়ে তাকায়, কিছু বলে না। ৩০-৪০ মিনিট পরে বিশাল বড় বিল্ডিং এর সামনে গাড়ি থামে। ছোঁয়া গাড়ি থেকে নেমে বিল্ডিং দেখতে থাকে। সত্যিই কি শাশুড়ি এতিমখানায় নিয়ে আসল? নাকি তার ছেলেকে চিঠি দেওয়ার অপরাধে জেলে ঢুকিয়ে দিবে? শুকনো ঢোক গিলে ছোঁয়া। শাশুড়ি বড় বড় পা ফেলে চলে যাচ্ছে বিল্ডিং এর ভেতরে। ছোট্ট ছোঁয়াও শাশুড়ির পেছন পেছনে যেতে থাকে। যা আছে কপালে দেখা যাবে সকালে। আপাতত শাশুড়ির সাথে যাওয়াই ভালো। বিল্ডিং এর একদম আটতলায় এসে থামে। ২২৩ নাম্বার রুমের কলিং বেল বাজায়। এই যাত্রায় মুখ খুলতেই হয় ছোঁয়ার। শাশুড়ির কাছাকাছি এসে ফিসফিস করে বলে, শাশুড়ি এ কি করছেন? সাত সকালে মানুষকে ডিস্টার্ব করলে বেদম পেটাবে আমাদের। সালমা কঠিন নয়নে তাকায় ছোঁয়ার মুখ পানে। ব্যাস থেমে যায় ছোঁয়া। ঠোঁটে আঙুল ঠেকিয়ে বোঝায় আর কথা বলব না গি। এরই মধ্যে দরজা খুলে যাস। এ বাবা, এ তো দেখছি সাদমান চৌধুরী। মানে এটা সাদুর ফ্ল্যাট। ঘুম লেপ্টে আছে লোকটার চোখে মুখে। পরনের টি শার্ট কুঁচকে গিয়েছে, চুলগুলো এলোমেলো। সে সালমা বেগমকে দেখে বিরক্ত হল কি না বোঝা গেল না। তবে দরজা থেকে সরে দাঁড়িয়ে তাকে ঢোকার জায়গা করে দেয়। ছোঁয়া পড়ে যায় বিপাকে। সেও কি ঢুকবে নাকি বাইরে দাঁড়িয়ে থাকবে? এই মেয়ে, ভেতরে এসো। সালমা বেগম ভেতরে ঢুকতে ঢুকতে বলে। ছোঁয়া সঙ্গে সঙ্গে তার শাড়ির আঁচল ধরে ঢুকে পড়ে। ওরা ঢুকতেই সাদি দরজা আটকে পেছন পেছন আসে। সোফায় বসে বলে, মা তুমি এখানে? আসব না? বিয়ে করে বউ ফেলে এসেছ, তাকে আমরা খাওয়াব? এইবার সাদি বিরক্ত হয়, তবে কিছু বলে না। সালমা বেগম আবার বলে, তোমার বউকে দিতে এসেছিলাম, তার দায়িত্ব তোমার। যেমন তোমার বাচ্চার দায়িত্ব পালন করছো ঠিক তেমনভাবেই এই মেয়ের দায়িত্ব পালন করবে। বুঝেছ? সাদি এবারেও জবাব দেয় না, যেন সে শুনছেই না এসব। বাইরে আমার গাড়ি অপেক্ষা করছে, আসছি, কল করব বলেই তিনি গটগট পায়ে চলে যায়। রেখে যায় ভয়ে সিটিয়ে থাকা ছোঁয়াকে। সালমা বেগম চলে যেতেই সাদি উঠে দাঁড়ায়। মেইন দরজা লক করে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে যায়। ছোঁয়া ধপ করে বসে পড়ে সোফায়। গালে হাত দিয়ে বিড়বিড় করে বলে, হায় আল্লাহে, আমি কোথায় এসে পড়লাম? এখানে থাকবই বা কি করে? এই গোমরা মুখো লোকটা তো মনে হয় আমার সাথে দুটো কথাও বলবে না। দম বন্ধ হয়ে মরেই যাব আমি। চলবে। একটা গম্ভীর রাত পেরিয়ে গেছে। ভোরের আলো ফুটছে ধীরে ধীরে। নূর এখনো শুয়ে আছে অনয়ের বুকের উপর মাথা রেখে। অনয় শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে নূরকে, যেন ছেড়ে দিলেই তার ফুলটি হারিয়ে যাবে এই নিষ্ঠুর ভোরে। সকাল ৭টায় নূরের ঘুম ভাঙল। নূরের নড়াচড়া টের পেয়ে অনয়েরও আধঘুম ভেঙে গেল। চোখ বন্ধ রেখেই সে ঘুম ঘুম কণ্ঠে বলল, এমন করছিস কেন বউ? আরেকটু ঘুমোতে দেখি। নূর একটু বিরক্ত গলায় বলল, তুমি ঘুমাও না অনয় ভাই, আমায় ধরে রেখেছ কেন? অনয় এবার চোখ খুলে নূরের মাথায় নরম একটা চুমু দিয়ে বলল, তোকে ছাড়া বুকটা ফাঁকা ফাঁকা লাগে রে, মরুভূমির মতো। নূর হেসে উঠল, ভেংচি কেটে বলল, ইস, ঢং দেখলে বাঁচি না, ছাড়ো তো। অনয় তখন হাতের বাঁধন আলগা করে দিল। ভোরের কোমল আলোয় ঘুম জড়ানো সকালটা যেন একটু বেশি আপন লাগছিল। নূর ধীরে ধীরে উঠে বসল। অনয় তখনও আধঘুমের মধ্যে চোখ বন্ধ করে হাসছিল, যেন নূরকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে রাজি নয়। প্রথমে ফ্রেশ হয়ে তারপর পায়ে হালকা শব্দ তুলেই নূর রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরে ঢুকতেই আয়েশা হাসি মুখে বলল, এসেছিস নূর? আয়, আলুর খোসা ছাড়াতে বসে পড়গু। নূর ফুরফুরে মুডে কাজ ধরল। আয়েশা যখন ডাল বাছাইয়ে ব্যস্ত, তখনই আশফিয়া পেছন থেকে এসে নূরের মাথায় গাঁটটা মারল। নূর চমকে উঠে ডাক দিল, উফ, কি করছিস আশফি? আশফিয়া হেসে লুটোপুটি। ইশরে, ভাবিটা রেগে গেল, রাগলে কিন্তু ভাবিজানকে অস্থির লাগে। নূরও এবার হেসে ফেল। সে জল ছিটিয়ে দিল আশফিয়ার দিকে। আশফিয়া দৌড়ে পালাল, আর আয়েশা ভ্রু কুঁচকে বলল, তোমরা তো রান্নাঘরকে খেলাঘর বানিয়ে ফেললে। নূর আর আশফিয়া তখন হেসে কুটি কুটি, রান্নাঘর যেন তাদের ছোট্ট পৃথিবীর এক টুকরো আনন্দ হয়ে উঠল। দারুণ।
তাহলে আমি তোমার গল্পের পরবর্তী অংশে দুপুরের খাবারের টেবিলের মজার কাণ্ড এবং অনয়নুরের ছোট ছোট মিষ্টি মুহূর্ত যোগ করে দিচ্ছি। দেখো কেমন হয়। রান্নাঘরের কাজ শেষ হতে না হতেই বাড়ি জুড়ে ভুরিভোজের আয়োজন। ডাইনিং টেবিল ভর্তি রকমারি খাবার। সবাই টেবিলে বসেছে। নূর আয়েশাকে সাহায্য করে খাবার পরিবেশন করছিল, আয়েশা আমজাদ মোল্লাকে খাবার বেড়ে দিচ্ছেন। অনয় একদৃষ্টে নূরের ব্যস্ত মুখের দিকে তাকিয়েছিল। নূর যখন ভাতের হাঁড়ি নিয়ে অনয়ের প্লেটের কাছে এল, অনয় ইচ্ছে করে একটু বেশি হাসি মুখে বলল, নূর, তোকে তো রান্নার রানী ঘোষণা করা উচিত। নূর লজ্জা লুকিয়ে মাথা নিচু করল। আশফিয়া ফিসফিস করে আয়েশার কানে বলল, দেখেছ দেখেছ, অনয় ভাইয়ের চোখে তো শুধু নূর আপাকেই দেখা যাচ্ছে। আয়েশা চাপা হেসে বলল, চুপ কর বেয়াদব। সবাই খেতে বসল। হঠাৎ আশফিয়া প্লেটের নিচে নূরের পায়ের উপর হালকা ঠেলা দিল। সবার সামনে অনয় নিজের হাতে ভাত আর মাংস মিশিয়ে নূরের প্লেটে তুলে দিল। নূর লজ্জায় লাল হয়ে চোখ নামিয়ে নিল। আর টেবিলের চারপাশে ছড়িয়ে পড়ল একরাশ হাসির উষ্ণতা। সেই দুপুরটা হয়ে রইল হাসিমজা আর নিঃশব্দে বেড়ে ওঠা ভালোবাসার এক মধুর স্মৃতি। সন্ধ্যার নরম অন্ধকারে জেগে বসে আছে নূর। চোখে ঘুম নেই, মনে বিশৃঙ্খল প্রশ্ন। সেদিনের ঘটনা যেন এখনও মন থেকে সরছে না। বাকিরা সুফায় বসে আছে, আমজাদ মোল্লাকি নিয়ে যেন কথা বলছে। ঠিক তখনই দরজায় টোকা। আশফিয়া গিয়ে দরজা খুলে দেয়। সিরাজ চাচা এসেছেন। খুব অস্থির। আমজাদ মোল্লা কিছুটা অবাক হয় এই অসময়ে ওনাকে দেখে। সামনে দাঁড়িয়ে থাকে এক ভেঙে পড়া মানুষ। সিরাজ মোল্লা। আমজাদ মোল্লা ভাইকে ডেকে বলে, আয় বস এখানে। কোনো দরকারে এসেছিস মনে হয়। সিরাজ সাহেব নরম স্বরে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, নূরকে একটু আসতে বলো। সুরের ডাকে নূর এক প্রকার দৌড়ে আসে। সিরাজ এসে নূরের কাছে দাঁড়ায়। তুমি এখনে? তার গলায় অস্বস্তি, রাগ, দুঃখ, ভয় সব মিলেমিশে একরকম ক্ষত। সিরাজ কাপা গলায় বলে, নূর, আমি জানি আমি ভুল করেছি। একটা নয়, অনেকগুলো ভুল গো। নূর চোখ সরিয়ে নেয় চুপচাপ। সে আবার বলে, আমি পাপী, আমি খারাপ, টাকার লোভে আমি বাপ মেয়ের ভালোবাসা বেচে দিয়েছিলাম। তার গলা ভারী হয়ে আসে। নূরের চোখে জল জমে। তুই আমার মেয়ে, আমার নূর। সে হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে। ক্ষমা করে দে মা, আমি তোর সামনে দাঁড়ানোর যোগ্য না। একবার এই পাপী পুরুষকে বাবা বলে ডাক নূর, একবার ডাক। নূর চুপ করে, তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। দূরে দাঁড়িয়ে থাকা সবাই যেন বিশ্বাস করতে পারছে না এই সিরাজকে। সিরাজ তো এমন না, এ কি সেই সিরাজ মোল্লা? যে পুরুষ আজ পর্যন্ত কোনো মানুষের সামনে মাথা নত করেনি, যে চোখে চোখ রেখে কথা বলেছে নেতা থেকে চাষার, সে আজ নিজের মেয়ের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। কণ্ঠ জড়ানো, চোখের কোণে অনাহুজ্জ্বল। তিনি বলছেন, মাফ করে দে মা, তোর বাবার ভুল হয়েছিল। মেয়েটি অবাক চোখে চেয়ে আছে তার বাবার দিকে। সারা জীবন যে বাবাকে পাহাড়ের মতো অবিচল দেখেছে, আজ তাকেই যেন নরম মাটির মতো ভেঙে পড়তে দেখছে। হয়তো এটাই রক্তের টানে গড়া এক অদৃশ্য ভালোবাসার বন্ধন, যা হাজার অহংকারও ভেঙে দিতে পারে। বাবা আর মেয়ের মাঝখানে আজ শুধু নিঃশর্ত ভালোবাসার নিঃশব্দ স্বীকৃতি। নূর আর দাঁড়িয়ে থাকতে পারল না, বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কেঁদে উঠে, সেই সাথে সিরাজ ও আমজাদ মোল্লার চোখের কোণে এক ফোঁটা পানি জমে, তবে ঠোঁটে তৃপ্তির হাসিনি বলল, এই সিরাজকেই তো আমি চেয়েছিলাম। তখনই দরজায় কেউ কলিং বেল বাজায়। আয়েশা দরজা খুলে কাউকে পায় না, শুধু পড়ে আছে একটা চিঠির খাম। আয়েশা চিঠিটা স্বামীর কাছে দেয়। আমজাদ চিঠি খুলে জুড়ে জুড়েই পড়ল, প্রিয় মোল্লা পরিবার, পুরনো প্রতিশোধের খাতা আমি আবার খুলেছি। এই মোল্লা পরিবারের কেউ থাকবে না, খুব শীঘ্রই মোল্লা বাড়ির উঠানে রক্তের স্রোত বইবে। সেই রক্তে গোসল করব আমি। সন্ধ্যার পর আকাশ কালো করে বৃষ্টি নেমেছে। নবনী বারান্দায় গিয়ে হাত বাড়িয়ে দিল বাইরে। ফোঁটা ফোঁটা বৃষ্টি তার হাতে মাখছে। ঠান্ডায় শিরশির অনুভূতি হচ্ছে। নবনী শুনেছিল বৃষ্টি ছুঁয়ে দোয়া করলে সেটা কবুল হয়। নবনী বিড়বিড় করে বলল, আল্লাহ, লোকটাকে তুমি খুব ভালো রেখো, তার সমস্ত কষ্ট আমার ভাগে লিখে দিও। নবনীর চোখ থেকে টপটপ করে কয়েক ফোঁটা পানি পড়ল। লোকটা চলে গিয়েছে প্রায় 2 বছর। তবুও দূরত্বের কষ্টটা তাজা। নবনী এখন রোজ ভার্সিটি যায়। হাসিনা বেগমের সাথে গল্প করে।
মাঝে মধ্যে হুট করে অন্তির বাসায় ছুটে যায়। তবুও কোথাও একটা শূন্য। হয়তো আসিফের জন্য। প্রায় রাতেই মনে হয় নবনীর শ্বাস আটকে আসবে। মানুষটাকে ছাড়া সে এতটা অসহায় হবে জানলে তাকে কখনো যেতে দিত না। আচ্ছা, নবনী তো আগের চেয়ে একটু পরিবর্তিত হয়েছে। শরীরটা এখন পূর্ণ লাগে। নবনীর মনে হয় সে মোটা হয়েছে। হুট করে আসিফ এসে তাকে দেখলে ভালোবাসাটা আগের মতোই থাকবে তো? চিন্তা করেই অভিমানে গাল লাল হয়ে যায় নবনীর। সে চুপ করে আসিফের সাথে কাটানো দিনগুলো মনে করতে থাকে। নবনী ঘুমিয়ে গেলে লোকটা সাবধানে মাথাটা বুকে টেনে নিত। প্রশস্ত বুকটায় নবনী বিড়ালছানার মতো লেপ্টে থাকত। লোকটা কি সুন্দর চুলে বিলি কাটত। চুলের উপর চুমু দিত। আলতো হাতে চোখের পাপড়ি ছুঁয়ে দিত। আসিফ আসিফ গন্ধ নিয়ে নবনী ঘুমের ভান ধরতে গিয়ে একসময় সত্যি ঘুমিয়ে পড়ত। সেই ভালোবাসার মানুষটা এখন কত দূরে। ইচ্ছে হলেই তার হাসি মুখটা দেখে বিষণ্ণতা কাটানো যায় না। হাসি ছুঁয়ে দেয়া যায় না। ফোনের ভাইব্রেশনের আওয়াজে নবনীর ধ্যান ভাঙে। স্ক্রিনে ভেসে ওঠে ডাক্তার সাহেবের নামটা। নবনী রিসিভ করেই বলে, কেমন আছেন? আসিফ চুপ করে থাকে খানিকক্ষণ। তারপর বলে, তোমায় খুব দেখতে ইচ্ছে করছে নবনী। হাত দিয়ে ছুঁয়ে দিতে আঙুলগুলো নিষ্পিস করছে গি। নবনীর বুকটা কেঁপে উঠে। বলে, চোখটা বন্ধ করুন আর ভাবুন আমি আপনার ঠিক পাশেই বসেছি। চশমাটা খুলে আপনার চুলগুলো টেনে দিচ্ছি। আসিফ হাসল। বলল, বউ দেখি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। নবনী ঈষৎ রাগভাব নিয়ে বলল, এমন করলে ফোন রেখে দিব বললাম গো। আসিফ বলল, করেই দেখো না, সব ছেড়ে ছুড়ে চলে আসব তোমার কাছে। নবনী হাসল। লোকটা ভীষণ পাগল প্রেমিক। শাদাব অনেকক্ষণ ধরে নবনীর ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। সে এখন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে খুব ভালো একটা জব করছে। এতগুলো সময় পরে সে এখনও ভাবতে পারছে না নবনী তার সাথে নেই। তাদের মধ্যে যোজন যোজন দূরত্ব। শাদাবের ভীষণ অপরাধবোধ অনুভব হচ্ছে। কি হতো নবনীর ভালোবাসাটা গ্রহণ করলে? তাদের সুন্দর একটা সংসার হতো। সে নিজেই অবুঝের মতো বারবার নবনীকে দূরে ঠেলে দিয়েছে। মীরার সাথে তার সম্পর্ক বেশ গভীর ছিল, কথাটা সত্যি। সেগুলো ভুলে যাওয়া শাদাবের জন্য কষ্টকর ছিল। আচ্ছা, আসিফ কি নবনীকে ছুঁয়েছে? বিয়ের এতদিনেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি, ব্যাপারটা মেনে নেয়া যায় না। শাদাব আর ভাবতে পারল না। তার মাথা ব্যথা শুরু হয়েছে। ঘামে বুকের কাছে টি-শার্টটা ভিজে গিয়েছে। সে সিগারেট ধরাল। নবনীকে গেইট দিয়ে বের হতে দেখেই সিগারেট ফেলে নবনীর কাছে গেল। শাদাবকে দেখে নবনী চোখ মুখ কুঁচকে ফেল। এই মানুষটাকে এক সময় পছন্দ করত ভেবে সে অপ্রস্তুত হয়ে গেল। শাদাব খানিকক্ষণ চুপ থেকে বলল, আমায় কি ক্ষমা করা যায় না নবনী? নবনী হতভম্ব হয়ে তাকাল। বলল, রাস্তায় সিন ক্রিয়েট করবেন না। আপনার জীবন সুন্দর হোক বলেই হাঁটা দিল। শাদাব নবনীর পিছু পিছু যাওয়ার সিদ্ধান্ত নিলেও চোখের সামনে এত মানুষ দেখে সাহস করল না। আসিফ বেরিয়েছে টেক্সাস শহরটা ঘোরার জন্য। এখানে ভীষণ শীত পড়েছে। গতকাল রাতে তুষারপাত হয়েছে। বাসা থেকে বের হওয়ার সময় আসিফকে বাইরের বরফ পরিষ্কার করে গাড়ি আনতে হয়েছে। স্নোফল দেখতেও খুব সুন্দর লাগে। তবুও কোথাও একটা শূন্যতা। দেশটাকে নিজের বলে মনে হয় না। আসিফ নবনীকে ভিডিও কল দিল। কলটা রিসিভ হতেই আসিফ দেখল স্নিগ্ধ নবনী মাত্র গোসল থেকে এসেছে। চুলগুলো এক হাতে নেড়ে দিচ্ছে, আরেক হাতে ফোনটা ধরে রেখেছে। আসিফের হৃদয়ের কম্পন বেড়ে গেল। সে নিজেকে সামলে ব্যাক ক্যামেরা দিয়ে নবনীকে ভিউ দেখাল। নবনী কতক্ষণ তাকিয়ে থেকে বলল, ক্যামেরাটা ঘোরান, আপনাকে দেখবগু। আসিফ ঠোঁট কামড়ে হাসল। বলল, যখন থাকব না তখন কাকে দেখবে? এইটুকুই যথেষ্ট ছিল নবনীর মনটা বিষিয়ে দেওয়ার জন্য। আসিফ খেয়াল করল মেয়েটা চোখ দিয়ে টুপটাপ পানি পড়ছে। সে বলল, কান্না থামাও নবনী গ। নবনী বলল, আপনার কিছু হলে আমি মরেই যাব বলেই কল কেটে দিল। আসিফের মন খারাপ হল। হুট করে কথাটা না বললেও হতো। এমনিই দুইজন দুপ্রান্তে থাকে, তার উপর আবার মানবিমান পর্ব। আসিফ পা দিয়ে সামনে থাকা পাথরে লাথি দিয়ে বলল, শিটু। কেটে গিয়েছে আরও একটা বছর। নবনী এখন দিন গুনে কবে প্রিয় মানুষটা আসবে, কখন সে তার বুকে ঝাঁপিয়ে পড়বে।
তার হাতে হাত রেখে রাতের নিস্তব্ধ রাস্তায় হাঁটতে বের হবে। দূরত্ব যে ভালোবাসা এইভাবে বাড়িয়ে দেয় নবনীর জানা ছিল না। আসিফকে সে আর কখনোই তার থেকে দূরে যেতে দিবে না। দরকার হলে আসিফের পা ধরে বসে থাকবে। তবুও না। নবনী হাসিনা বেগমের রুমে গিয়ে বসল। হাসিনা তেল নিয়ে নবনীর মাথায় ঘষতে ঘষতে বললেন, একা একা আর ভালো লাগে না রে মা। আসিফ আসলে অবশ্যই আমার খেলার সঙ্গী চাই। নবনী লজ্জায় নিজের শাড়ি খামচে বসে রইল। পার্কের ফুলগাছগুলোর পাশ দিয়ে হাঁটছে নীলাম্বরী। আহিল ও ওর পিছন পিছন হেঁটে যাচ্ছে। আহিল বার করে নীলাম্বরীকে বলছে না হেঁটে একটা জায়গায় শান্ত হয়ে বসতে। তবে সেদিকে নীলাম্বরীর কোনো মাথা ব্যথা নেই। ও বরাবরের মতোই হাঁটতে ব্যস্ত। গুটি গুটি পায়ে হাঁটছে। হঠাৎ দেখতে পায় একটা বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে পার্কের খালি জায়গায়। আর ওই বাচ্চার মা খানিক দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আহিল নীলাম্বরীকে বাচ্চার দিকে অমন তাকিয়ে থাকতে দেখে বুঝতে পারে কি হতে চলেছে। আহিল এগিয়ে গিয়ে নীলাম্বরীর হাত ধরে নেয়। নীলাম্বরী চোখ ছোট ছোট করে আহিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, হাত ধরলেন কেন আমার? তুমি জানো না কেন ধরেছি? একদম দৌড় দিবে না বাচ্চা দেখে। আপনাকে বলেছি যে আমি বাচ্চার কাছে যাব? বলেছি একবারের জন্য? বলা লাগবে না তোমার। আমার জানা আছে সেটা। চুপ করে ওদিকটায় এসে বসো। না। তো কি করবে? বাচ্চাটাকে একটু ধরব। বাচ্চার আম্মু দাঁড়িয়ে আছে ওখানে। বকবে তোমায়। আমি শুধু একটু ধরব। দেখেই তুলতুলে মনে হচ্ছে। একটু চিমটি কাটব। গাল টানব। আর একটু শরীর টিপব। কি হ? ছাড়ুন একটু। তোমায় বলছি না গিয়ে বসতে। আসো আমার সাথে। ওই দেখো বাচ্চার আম্মু বাচ্চাকে নিয়ে চলে গেল। আপনার জন্যই তো নিল তাই না? আমায় একটু যেতে দিলে কি এমন হয়ে যেত? ছাড়ুন তো আমায়। কি করবে ছাড়লে? কিছু করব না আমি। তাও ছাড়ুন। ঠিক আছে। ছেড়ে দিলাম যাও। ছবি তুলে দিন আমার। ওয়েট তুলে দিচ্ছি। আহিল নীলাম্বরীর বেশ কয়েকটা ছবি তুলে দেয়। তারপর নীলাম্বরী ছুটে বকুল গাছের দিকে যায়। বকুল গাছের নিচে বসে বকুল ফুল কুড়াতে থাকে। আহিল নীলাম্বরীর থেকে দূরে বসে বলতে থাকে, তোমার ফুল কুড়ানো শেষ হলে বলিও। আমি বসলাম এখানে। নীলাম্বরী বেশ খানিক সময় পর দুই হাতে অনেকগুলো বকুল ফুল নিয়ে আহিলের কাছে যায়। তারপর আহিলকে বলে ফুলগুলো রাখতে। আহিল শুনে বলে, আমি এগুলো কই রাখব এখন? আমি তো হ্যান্ডব্যাগ আনিনি। আমি কোথায় রাখব? আপনি প্যান্টের পকেটে রাখুন রুমালে করে। দেখি রুমাল বের করুন তো। কি করবে এই দিয়ে? বাসায় নিয়ে মালা গাঁথব। ঠিক আছে। নীলাম্বরী আহিলের থেকে রুমাল নিয়ে রুমালে বকুল ফুলগুলো রেখে আহিলের প্যান্টের পকেটে রেখে দেয়। তার কিছু সময় আহিলের সাথে বসে। আহিল নীলাম্বরীর দিকে তাকিয়ে আছে বলে নীলাম্বরী বলে, উফ, এমন তাকিয়ে থাকেন কেন? তো কি হয়েছে? কিছু হয়নি। অন্যদিকে তাকান। কেন? এমনি। অন্যদিকে তাকান না একটু। পারব না। আহিল নীলের দিকে তাকিয়েই থাকে। নীল এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ করে নীল বলে উঠে, 50 টাকা দিন তো। কি? 50 টাকা দিন। কেন কি করবে? দিন না একটু। ওয়েট। আহিল নীলাম্বরীকে 50 টাকা দিতেই নীলাম্বরী শাড়ির কুচি ধরে হাঁটতে হাঁটতে পার্কের মাঝে থাকা দোকানে যায়। তারপর 30 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে 20 টাকা নিয়ে আবার আসে আহিলের কাছে। তারপর আহিলের হাতে 20 টাকা দিয়ে বলে, এই নিন 20 টাকা। তোমার কাছেই রাখো। পারব না। আপনি রাখুন। আমি আইসক্রিম খাচ্ছি। নীলাম্বরী আইসক্রিমের অর্ধেকটা খেয়ে আহিলের দিকে বাড়িয়ে দিয়ে বলে, একটুকু খেয়ে নিন। আমার আর খেতে মন চাইছে না। খাব না আমি। তুমি খাও। খেয়ে নিন না একটু। আমি পারছি না তো। আহিল আইসক্রিম নিয়ে একটু খেয়ে বাকিটা বেঞ্চের সাইডে থাকা ডাস্টবিনে ফেলে দেয়। ওর এসবে ইন্টারেস্ট নেই। এদিকে নীলাম্বরী শান্ত হয়ে বসে নেই। কয়েক মিনিট পর আবার বলে উঠে, 20 টাকা দিন। তখনই তো বললাম নিজের কাছে রাখতে। দিন না। নীলাম্বরী আহিলের থেকে টাকা নিয়ে আবার দোকানের কাছে যায়। উদ্দেশ্য 1 কাপ কফি খাবে। নয়তো পটেটো চিপস।
কিন্তু দুর্ভাগ্যবশত কফির মেশিন যে লোক চালায় সে দোকানে নেই। অন্যজন কফি করে দিতে পারছে না। আর সব চিপস মিষ্টিগুলো থাকায় চিপস না নিয়ে নীলাম্বরী আহিলের কাছে চলে আসে। আহিল এবার নীলাম্বরীকে বলে, একটু শান্ত হয়ে বসো। ছোট বাচ্চারাও তো তোমার মতন ছটফট করে না। সবাই কোথায়? সবার সাথে তোমার কি কাজ? সবাই আছে যে যার মতন। ওদের কাছে যাব। থাপ্পড় দিব একটা। চুপ করে বসো এখানে। এসেছে অবধি ছুটে যাচ্ছে। তো তাই বলে বকবেন? না আদর করব? করেন। বারণ কখন করলাম আমি? হিহিহিহি। পাজির হাড্ডি একটা। কদিন পর দেখিও। কি হবে? বমিটিং হবে। উইক হবে। খেতে মন চাইবে না। দৌড়াতেও মন চাইবে না। কেন? প্রেগন্যান্সির সময় এমন হয়। আপনাকে কে বলল? আমি না ডাক্তার। আর এগুলা তো নরমাল বিষয়। সবাই জানে এসব। ও, তাহলে আমি জানি না কেন? কেন জানো না? বই পড়ে তো জানা উচিত ছিল, তাই না? ইচ্ছে করেনি। বাদ দিন এসব। ওই গাছে একটা গন্ধরাজ ফুটে আছে। ছিঁড়ে এনে দিন। আর দেখুন কাঠগোলাপ ওপরে আছে গাছের নিচে। কুড়িয়ে এনে দিন। আমার যেতে মন চাইছে না কুড়াতে। আর গন্ধরাজ ছিঁড়তে পারব না আমি। তাহলে বেবি ভাববে ওর আম্মু চুরি করে। এসব শেখাতে নেই বাচ্চাদের। আর আমার হাত অতদূর পৌঁছাবেও না। আপনি গিয়ে এনে দিন। পার্ক থেকে বের হয়ে দোকান থেকে নিয়ে দিবনি ফুল। ছিঁড়ে আনতে পারব না। আমার ওটাই লাগবে। বাইরে গন্ধরাজ পাওয়া যায় না দেখেছি আমি। নিয়ে দিন ওটাই। পার্কের লোকেরা বকবে। আমি পারব না। নিয়ে দিন না। না বলছি না। নিয়ে দিন। জেদ করিও না শুধু শুধু নীল। বাইরে থেকে কিনে দিবনি ফুল। এখান থেকে ছিঁড়তে হবে না। বাসায় যাব আমি। আচ্ছা চলো। আমারও ভাল লাগছে না থাকতে। নিয়ে যাচ্ছি বাসায়। হু। হ্যাঁ চলো। ছিঁড়ে এনে দিন না একটু। একটা ফুল তো। ছিঁড়ে এনে দিলে কি এমন হয়? কেন ছিঁড়তে যাব আমি, তুমি সেটা বলো আগে। বাইরে থেকে কিনে দিব বলেছি তো। আমি এটাই নিব। নিয়ে দিন না একটু। ওয়েট পার্কের গার্ডদের জিজ্ঞেস করে দেখি নিতে দিবে কি না। দিবে না। আপনি লুকিয়ে ছিঁড়ে এনে দিন। পারব না। আনুন বললাম না। না। আমি ছিঁড়তে গেলাম তাহলে। যাও। নীলাম্বরী যায় না। চুপ করে বসে থাকে। আহিল ও গিয়ে ফুল নিয়ে আসে না। সব আবদার পূরণ করতে নেই। অন্যায় আবদার তো একদমই না। আহিল বাইরে থেকে ফুল কিনে দিবে। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসে। শীত বেড়েছে খুব। কনকনে বাতাস বইছে। ইলমা আর আহনাফ ওদের বাসায় চলে যায়। ইলমার শাশুড়ি নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই আদিবাকেও সাথে নিয়ে চলে যায়। নুরি, ওয়াসিম, নেহা, রূপাকে আরাফ আর আদিল বাসায় নিয়ে চলে গেছে আধ ঘণ্টা মতন আগে পার্ক থেকে সবাই বের হওয়ার পর। শিরিন বেগম মূলত কল করেছিলেন বলে ওদের এমন চলে যাওয়া। নতুন জামাই নিয়ে সন্ধ্যা বেলা বাইরে না ঘুরে বেড়ানোই ভালো। নতুন জামাই শ্বশুর বাড়ি তো খাতির যত্নে থাকবে। বাইরে এত সময় কি কাজ তার? সকাল 7টা বাজতে চলল। সবার মাঝে নিদারুণভাবে ব্যস্ততা এসে নাড়া দিয়ে গেছে। কয়েক মিনিট আগে নার্স এসে বলল এখন নাকি সবাই বেবি দেখতে পারবে। বেবি দেখতে পারবে এই নিয়ে কত আনন্দ সবার। চোখ মুখ একদম চকচক করছে যেন। নীলের গান বেশ জলদি জলদি ফিরে গেছে। এই আধ ঘণ্টা মতন হবে হয়তোবা। ডাক্তার তো আরও দেরিতে ফিরবে গান এমন বলেছিল। নীলের গান ফেরার সাথে সাথেই আহিল নীলের কেবিনে যায়। নীলকে আলাদা কেবিনে শিফট করা হয়েছে। আহিল নীলের হাত ধরে বসে আছে। নীল একটু পরপর চোখ খুলে অনেকক্ষণ তাকিয়ে থাকছে। আবার চোখ বন্ধ করে নিচ্ছে। আহিল আধ ঘণ্টা যাবৎ হাত ধরে বসেই আছে। ওর কোনো কথা নেই মুখে। নীলকথ বলতে গেলেও নীলকে চুপ করিয়ে দিয়েছে সে। এখন কথা না বলাই বেটার। ডাক্তার বলেছে 7 দিন পর রিলিজ করবে ওদের। বাবুদের ইমিউনিটি উইক। ওদের পর্যবেক্ষণে রাখতে হবে। নীল এক ফ্লোরে আর বাবুরা আরেক ফ্লোরে। এবার তাও একটু শক্তি নিয়ে ছোট করে নীল বলে উঠে, বেবিদের কাছে গিয়েছিলেন? না।
কেন? এমনিতেই। তোমায় দেখার আগে ওদের দেখতে মন চায়নি। এমনিতেই এমন। তুমি চুপ করে থাকো। তোমার সাথে একসাথে বেবিদের দেখব আমি। আমি তো দেখেছি। আমার সেন্স ছিল তো যখন আমার পাশে শুয়েছিল ওদের। পরে নার্সরা নিয়ে গেল। আর তারপর কিছু মনে নেই। সমস্যা নেই। তবুও আমি তোমার সাথেই দেখব। সবার এক বেডে জায়গা হবে না তো? কেন? 4 জন যে ওরা। 4 জন মানে? 4টা বেবি। আহিল শুনে স্তব্ধ হয়ে যা। অধিক খুশিতে আত্মহারা যাকে বলে। আহিল নীলের কপালে চুমু খেয়ে বলে, তুমি একটু রেস্ট নাও কেমন? আমার একটু দরকার আছে। ওদের কাছে যাবেন তাই না? এই না বললেন আমার সাথে দেখবেন। তুমি তো দেখেই নিয়েছ। আমি আসি কেমন? আমি বাইরে থেকে নুরিকে পাঠিয়ে দিচ্ছি। আহিল হন্তদন্ত হয়ে বাইরে চলে যায়। নীলাম্বরী মুচকি হেসে আবেশে চোখ বন্ধ করে। এদিকে আহিল বাইরে এসেই আদিলকে বলে, বলতো ওরা কয়জন? কারা কয়জন আহিল? বেবিরা? কয়জন মানে? টুইন্স হওয়ার কথা ছিল তো তাই না? তো 2 জনই হবে। একজন ছেলে বাবু আরেকজন মেয়ে বাবু। নো ওয়ে। ওরা 4 জন। ওরা 4 জন কথাটি শুনে সবার চোখ বড় বড় হয়ে যায়। 4টা বেবিও হয় একসাথে? সবাই আলহামদুলিল্লাহ বলে। ওদের সবার উৎফুল্লতার মাঝেই 4 জন নার্স বাবুদের নিয়ে আসেন। 3টা মেয়ে বাবু আর একটা ছেলে বাবু। বেবিদের টোটাল ওজন 6 কেজি। এজন্যই নীল একপাশ হয়ে শুইয়ে থাকলে আরেক পাশ করতে মানুষ লাগত। একদম ছোট ছোট বেবি। ছেলে বেবিটাকে দেখে একটু নরমাল মনে হচ্ছে, বাকি 2টো মেয়ে বেবি সমান ওজনের হবে। তবে আরেকজন একটু বেশিই ছোট। আদিল, আরাফ আর নুরি এগিয়ে গিয়ে 3 জনকে নেয়। আদিল গিয়ে 4র্থ জনকে কোলে নেয়। কোলে নিয়েই মাশাল্লাহ বলে উঠে 4 জনই। 4 জনেই ওদের কপালে চুমু খায়। আহিল কোলের মেয়ের কপালে চুমু একে দিয়ে ওর কানের কাছে মিষ্টি করে বলে ওহি। নুরির কোলে ছেলেজন। ইলমার কোলে ওর নিজের বেবি থাকায় ও নিতে পারছে না। তবুও উৎসুক ও। নুরি ছেলের কানে কানে বলে আয়ান। এদিকে আদিল আর আরাফ দুজনের কোলের দিকে তাকিয়ে আছে। এক রকম দেখতে কেমন যেন। লাল লাল ঠোঁট, ছোট ছোট চুল মাথায়। কত মিষ্টি চেহারা। ওরা 2 জন ছোট ছোট করে বলা বলি করছে। এই আমরা তো আয়াত ভেবেছিলাম তাই না? তো আয়াত কে হবে? আর একজন আয়াত হলে আরেকজন কে হবে? 2 জনই বেশ ভাবনায় মশগুল। পরে কিছু সময় ভেবে আদিল বলে উঠে, আহিল বলেছিল না অদ্রি আর ওহি হবে, তাহলে ওর কোলের জন তো ওহি। এখন আমার কোলের জন্য আয়াত। তোর কোলের জন অদ্রি। ওকেই। ওকে। বাট ওরা বড় হলে চিনব কি করে রে? আরে চিনবি না কেন? দেখ অদ্রির কপালের কাছে তিল। আয়াতের নেই। ও আচ্ছা। এবার বাবুদের কোল বদল হয়। আমজাদ হোসেন, শিরিন বেগম, মনোয়ারা বেগম আর নীলের মা এগিয়ে গিয়ে বাবুদের নেয়। সবার মধ্যে উৎসব মুখর একটা পরিবেশ। সবাই যেন নিজের হাতে চাঁদ পেয়ে গেছে। একজন আরেকজনের কোলের দিকে চাওয়া চাওয়াই করছে। গতকাল নীল আর বাবুরা বাসায় ফিরেছে। ছোট ছোট বাবুদের ছোট ছোট হাত। নীল নিজেই 7 দিন পর এত কাছে পেল বাবুদের। মাঝের 7 দিন ও সেকেন্ড ফ্লোরে গিয়ে শুধু বাবুদের দুধ খাইয়ে আসত। আর আজকে একদম কাছে পেল। 4 জনকে বিছানায় শুইয়ে নীল গালে হাত দিয়ে তাকিয়ে আছে। ওদের আত্মীয় স্বজনদের মাঝে যে যেখানে আছে এসে এসে বাবু দেখে যাচ্ছে। 4টা বাবু। 4টিখানি কথা নাকি? একদমই বিরল ঘটনা। মাঝে মাঝে খবরে দেখা মেলে এমন ঘটনা। নীলের পাশে দাঁড়িয়ে আছে নুরি, আরাফ আর আদিল। নুরি নীলকে বলছে, এই শোন, যখন সবাই একসাথে কাঁদবে তখন কি করবি রে তুই? তাই বলছি একজনকে আমায় দিয়ে দে। আমরাও বিয়ে করে নিই। আমাদের ও একজন করে দিয়ে দিন। নীল ওদের কথা শুনে শুধু একটু হাসছে। হাসার কারণের মধ্যে কথাগুলো ছাড়াও আরও কারণ আছে। ওরা একদম ফিস ফিস করে কথা বলছে। কারণ বেবিরা ঘুমিয়ে। কত সতর্কতা সবার। যেন জেগে না যায় কেউ। ওদের 4 জনের ফিসফিস করার মাঝে রুমে আসে আহিল। রুমে এসে ওদের ফিসফিস করতে দেখে বলে, কি হয়েছে তোদের? এমন ফিস ফিস কেন করছিস? আহিলের গলার স্বর স্বাভাবিকই ছিল।
কিন্তু ওদের কাছে জোরে বলেছে মনে হয়েছে। তাই সবাই একসাথে আহিলের দিকে চোখ রাঙিয়ে তাকায়। আহিল ঢোক গিলে ছোট ছোট করে বলে, ওরা ঘুমায় বুঝি? সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। আহিলও চুপ করে যায়। চারজনের মিষ্টি মুখের দিকে তাকিয়ে আছে ওরা। আহিলদের অবাক করে দিয়ে আয়ান জেগে উঠে। আয়ান জেগে যেতেই নীলাম্বরী আয়ানকে নিজের কোলে নিয়ে নেয়। আয়ানের মুখে কি মিষ্টি হাসি। তবে কয়েক সেকেন্ডের মাঝেই ঠোঁট ভেঙে কেঁদে উঠল আয়ান। আয়ানের কান্নার স্বর শুনে বাকি ৩ জনও কাঁদতে থাকে। ওহির কান্নার আওয়াজ ক্ষীণ। বাকিদের মতন অতটা স্পষ্ট না। হয়তোবা একটু দুর্বল বলে তাই। এবার আরাফ, আদিল আর নুরি আহিলের দিকে তাকিয়ে বলে, তোমার দোষেই ওরা জেগে গেল। এখন ৪ জনকে শান্ত করতে কত কষ্ট হবে ভাবির জানো তুমি? সরি, বাট আমার জন্য কিভাবে জেগে গেল ওরা? আহিলের কথার জবাব দেয় না কেউ। আদিল আর আরাফ এগিয়ে গিয়ে অদ্রি আর আয়াতকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে। আহিল ওহিকে কোলে নিতেই ওহি নিদারুণভাবে শান্ত হয়ে যায়। এদিকে আয়ান একটু শান্ত হতেই নীল নুরির কাছে আয়ানকে দিয়ে আদিল আর আরাফের থেকে অদ্রি আর আয়াতকে নিয়ে নেয়। দুজনকে কোলে শুইয়ে শান্ত করার চেষ্টা করে। ওরাও বেশ কয়েক মিনিটে শান্ত হয়ে যায়। আমি এই বিয়ে করব না মা। ছেলেটা পাগল জানার পরও তোমরা। আরে ও পাগল নয়, একটু চুপচাপ। তুই ভীষণ সুখে থাকবি ধ্রুব, তাই তো বলছি গু। ধ্রুবতা আর কিছু বলল না। রাগ দেখিয়ে উঠে নিজের রুমে চলে গেল। দিনা বেগম হতাশ হলেন। মেয়েটাকে বোঝানো অসম্ভব। তবে এই সম্বন্ধে বিয়ে তিনি করিয়েই ছাড়বে। ছেলের মা নিজে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। ছেলে শুধু একাই। উনাদের কিছু দিতেও হবে না রাজকপাল। কিন্তু ছেলে একটু চুপচাপ তাতে কি হয়েছে? মেয়ে তো তার রাজরানীর মতো থাকবে। এগুলো দেখলেও তিনি নিজেও শান্তিতে থাকতে পারবে। ধ্রুবতাকে বোঝানোর জন্য এখন শুধুমাত্র একটাই পথ বাকি আছে, তা হল ওর বান্ধবী মহল। দিন বেগম দেরি না করে চটপট ফোনটা উঠিয়ে ধ্রুবতার বান্ধবীদের কল দিয়ে বাসায় আসতে বলে। হুট করেই ধ্রুবতার বাসায় ডাক পড়ায় বুঝতে না পেরে খুব দ্রুততার সাথে ধ্রুবতার বাসায় আসে ওর বান্ধবীরা। দিনা বেগমও খুব সুন্দর করে বুঝিয়ে দেন ওদের কি করতে হবে এবং ওরা তা বুঝে ধ্রুবতার ঘরের দিকে অগ্রসর হয়। দরজার নক করার শব্দে ধ্রুবতা বই থেকে মুখ তুলে তাকায়। এই সময় মা আসার কথা নয় তাহলে? উঠে এসে দরজা খুলতেই বান্ধবীদের দেখে বোকা চোখে তাকিয়ে বলে, তোরা হুট করে এলি যে? ওর বান্ধবীরা ঘরে ঢুকে একেকজন একেক জায়গায় বসতে বসতে বলে, শুনলাম বড়লোক জামাই পাবি, তাই ভাবলাম দেখা করে যাই। পরে যদি আমাদের আর না চিনিস কি? ধ্রুবতা ঠোঁট ভেঙাল। তারপর বিছানা এসে কোলে কুশনের ছোট একটা বালিশ তুলে নিয়ে বলে, তেমন না, মা বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। ছেলের ছবি আমি দেখিনি। তবে মা দেখেছে, উনার উপর ভরসা আছে। কিন্তু কথা সেটা নয়, কথা হলো ছেলেটা যে পাগলও। সবাই একসাথে চিৎকার করে বলে উঠল, পাগল। লজ্জা পেল ধ্রুবতা। তারপর নিজের ভুল ঠিক করে বলে, ঠিক পাগল নয়, ছেলেটা চুপচাপ। ওদের মধ্যে লামিয়া নামের মেয়েটি বলে, চুপচাপ আর পাগলের মধ্যে অনেক পার্থক্য ধ্রুব। সমস্যা কি তা বল। সবাই মাথা নাড়ায়। ধ্রুবতা ছোট দুটো ঢোক গিয়ে শান্ত চোখে সবাইকে পরোক্ষ করে বলে, আমি সেভাবে বলিনি। আমি যতটুকু শুনেছি। ছেলেদের বাড়ি মফস্বল শহরে, বুঝতে পারছিস? গ্রামের ছেলে। তবে ছেলেরা ভীষণ বিত্তবান। আর ছেলে বংশের একাই মানে তার কোনো উত্তরসূরি নেই। তো কি হয়েছে? আমার আসলে ভয় করছে। আমি শহরে বড় হয়ে গ্রামে? ছেলেটা নাকি চুপচাপ। বাড়িতে ছেলের মা, ছেলের খালা আর ছেলে থাকে। আমি কার সাথে কথা বলবো বা থাকবো বল? তোরা তো জানিস আমি কত বাচাল। এটা লাগবে ওটা লাগবে, তখন কাকে বলবো? আর ওখানকার মানুষ কেমন না কেমন হয়। ওদের মধ্যে সব থেকে বুঝদার মাবিয়া। সে কিছুটা এগিয়ে আসলো ধ্রুবতার দিকে। তারপর ধ্রুবতার হাত ধরে শান্ত করে বোঝানোর ভঙ্গিতে বলে, আমার দিকে তাকা। ধ্রুবতা তাকাতেই মাবিয়া বলে, প্রথমত যেখান থেকে বিয়ের প্রস্তাব এসেছে, আমি যতটুকু বুঝলাম সেটা ভালো ঘরের। বংশের একটাই ছেলে, তার উপরে ভালোই বিত্তবান। আমার মনে হয় না তোর কোনো আশা তারা অপূরণ রাখবে। আর রিলো থাকবি কিভাবে? আমি জানি এবং বলছি, তুই লক্ষ্মীমন্ত মেয়ে মানিয়ে নিয়ে সেখানে থাকতে পারবি।
প্রথমে বললি ছেলে পাগল, তখন না হয় মানতাম, কিন্তু পরে কি বললি? ছেলে চুপচাপ, ছেলে মানুষরা একটু চাপা স্বভাবের এবং চুপচাপ হয়, তাই পাগল বলবি? তোকে কে বলেছে ওই ছেলে পাগল? ধারা বলেছিল ও বাচ্চা মেয়ে ধ্রুব। 10 বছরের পিচ্চি কি থেকে কি বলেছে আর তুই তা মনে নিয়ে বসে আছিস। আবার বলেছিস ছেলেকে দেখিস ওনি। যাই হোক, এগুলো বাদ দে, তুই ভালো থাক, আমাদের এই কামনা। আন্টি তোর খারাপ চায় না। আগে থেকেই কেন উল্টাপাল্টা ভাবছিস? বি পজিটিভ গু। আরও অনেক বুঝিয়ে শুনিয়ে ধ্রুবতাকে মানিয়ে ধ্রুবতার বান্ধবী মহল বিদায় নেয়। দিনা বেগম তো সেই খুশি মেয়ে, বিয়েতে রাজি হয়েছে। এর থেকে খুশির সংবাদ কি আর হতে পারে? সময় ব্যয় না করে ধ্রুবতার বাবা আরিফ সাহেবকে জানান। তিনিও সময় ব্যয় না করে দ্রুত বাসায় এসে ছেলেদের বাড়িতে জানাতেই ছেলে মা জানায়, আমরা আগামীকালকেই আসছি, বিয়েটা পারিবারিকভাবেই হবে, আর ধ্রুবতাকে আমরা কালকেই উঠিয়ে নিয়ে আসব। খরচের কথা চিন্তা করবেন না ভাই, আমি টাকা পাঠিয়ে দিয়েছি, আপনারা দ্রুত সব আয়োজন করুন। হুট করেই আয়োজন আবার টাকা পাঠানোর ব্যাপারটা খুব একটা ভালো চোখে দেখলেন না আরিফ সাহেব। তবে দিনা বেগমের হম্বিতম্বির সামনে এই চিন্তা খুব একটা টিকল না। ধ্রুবতা ঘুরা মধ্যবিত্ত শ্রেণীর পরিবার। তাদের কাছে এমন ভালো এবং বিত্তবান ঘর থেকে বিয়ের প্রস্তাব পাওয়া মানেই হল সোনার হরিণ হাতে পাওয়ার মতন। তবে আসলেই কি সোনার হরিণ নাকি অন্য কোনো রহস্য? সন্ধ্যা হতেই ঘরে নানান রকমের জিনিস দিয়ে ভরে গেল। যেহেতু বিয়েটা এক প্রকার ঘরোয়াভাবে দ্রুতই হবে, তাই ধ্রুবতার বান্ধবীরা আবার আসে এবং ছোটখাটো করে একটা হলুদ দেয়ার আয়োজন করে এবং হলুদ শেষ করে মেহেদি দিয়ে তারা যে যার মতো বিদায় নেয়। নিজের রুমের মধ্যে শুয়ে আছে ধ্রুবতা। হুট করেই বিয়ে ব্যাপারটা হজম হচ্ছে না ধ্রুবতার। কেমন যেন সব ঘোলাটে লাগছে। ধ্রুবতা চোখ ঘুরিয়ে ছোট বোন ধারার দিকে তাকায়। তারপর আবারও চোখ ঘুরিয়ে সিলিং ফ্যানের দিকে তাকায়। ধ্রুবতা এইবার দ্বিতীয় বর্ষে কেবল উঠেছিল। বাংলা সাহিত্যের প্রতি ভীষণ ঝোঁক থাকায় বাংলা সাহিত্য নিয়েই বাড়ির কাছেই নামকরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। পড়ালেখা, বই, উপন্যাস, বান্ধবী, চঞ্চল পায়ে সারা শহর দাপিয়ে বেড়ানো। তারপর আগামীকাল থেকে সব ছুটি। নতুন জায়গা, নতুন মানুষ, সব কিছু নতুন। একা একা থাকবে কি করে? ছোট বোনটাকে বুকে জড়িয়ে না ঘুমালে যে ঘুম আসে না, ওখানে আসবে কি? জানে না ধ্রুবতা। মেহেদি দেয়া হাতটা উঠিয়ে নিজের সামনে ধরল। মেহেদি দিতে ধ্রুবতা ভীষণ ভালোবাসে, তাই কখনোই ধ্রুবতার হাত খালি থাকে না। বিয়ের পরও কি খালি থাকবে না? নাকি এটাই শেষ দেয়া? ভাবল কিছু সময় ধ্রুবতা। আজকের মেহেদির ডিজাইনটা একদম অদ্ভুত সুন্দর লাগছে। গা চোখে তাকিয়ে কত সময় পর্যবেক্ষণ করে একটা জায়গায় চোখ আটকাল ধ্রুবতার। সূর্য বড় একটা শ্বাস টানল। ভারী অদ্ভুত নাম। হাতটা নামিয়ে চোখ বন্ধ করল। চোখ বন্ধ করার কিছু সময়ের মাঝেই কান্ত থাকার কারণে ঘুমের দেশে তলিয়ে গেল ধ্রুবতা। হয়তো এটাই বাবার বাড়ির শান্তির শেষ ঘুম, হয়তো বা না। বিয়ে বাড়িতে সব সময় জমজমাট থাকলেও এই বিয়ে বাড়িতে কোনো ভিড় নেই। শান্ত পরিবেশই বিরাজমান। আশেপাশের কোথা থেকে হয়তো রজনীগন্ধা ফুলের দারুণ সুবাস ভেসে আসছে। আয়নার সামনে বসে আছে ধ্রুবতা। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লাল শাড়ির উপর হালকা গরনের সোনার অলংকার দিয়ে মুড়িয়ে দুয়েই রাজরানী বানিয়ে দিয়েছে যেন। দিনা বেগম ঘরে ঢুকতেই পা থমকে যায়। যা স্পষ্টভাবে ধ্রুবতা দেখল। নাকের নলকটা ঠিক করতে করতে পিছনে ফিরে তাকাল ধ্রুবতা। তারপর উঠে দাঁড়িয়ে হাসার চেষ্টা করে বলে, কেমন লাগছে মা? দিনা বেগমের চোখ ছলছল করে ওঠে। মিষ্টি হেসে এগিয়ে এসে মেয়ের কপালে চুমু খেয়ে বলেন, বৌরানী। ধ্রুবতা আর কিছু বলার আগেই রুমের মধ্যে ধ্রুবতার বান্ধবীরা হৈ হৈ করে ভিতরে ঢোকে এবং বলে, কাজী সাহেব আসছে। এই ধ্রুব, এদিক এসে বস দ্রুত। কথা বলেই ওরা টেনে বিছানায় বসায় ধ্রুবতাকে। কাজী আসবেন শুনেই দ্রুত মাথায় কাপড় তুলে ঘোমটা টানেন দিনা বেগম এবং এক প্রকার দ্রুততার সাথেই ধ্রুবতার ঘর ত্যাগ করেন। কিছু সময় পরেই কাজী এসে বিয়ে পড়ানে শুরু করেন এবং ঘোরের মাঝে বসেই দোয়া দুরুদ পাঠ করে কবুল বলতে বলে। তার আগে যা বলেছে সব ধ্রুবতার মাথার উপর থেকে গেছে। সে আশেপাশে তাকিয়ে বাবা মাকে খুঁজল, পেল না। কলিজা চিপে ধরল যেন। ধারাও আশেপাশে নেই। তার চোখ এদিক ওদিক ঘুরছে। ধ্রুবতার বান্ধবী আলতো ধাক্কা মারতেই ধ্রুবতার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে।
এবং কানের কাছে শুধু এতটুকুই শোনে, কবুল বল ধ্রুবতা, কবুল বল। কবুল উ। তারপর চারিদিকে অন্ধকার নেমে এলো যেন। হেলে গেল সব। ধ্রুবতা আর ধ্রুবতা নেই। আশেপাশে নিমিষেই চিৎকার চেঁচামেচিতে পরিপূর্ণ হয়ে গেল। তবে তা দেখার আগেই ধ্রুবতা হারিয়ে গেল অতল গহ্বরে। ধ্রুবতার যখন ঘুম ভাঙল মনে হল তার পাশেই কেউ আছে। ধ্রুবতা নিজের উপরের পাতলা চাদরটা ঠেলে উঠে বসে ডানে তাকাতেই, চমকে কিছুটা পিছিয়ে যেতেই বিছানার হেডবোর্ডে মাথা লেগে মাথায় ব্যথা পায়। মাথা ডলতে ডলতে পাশের মানুষটাকে দেখল। তারপর সারা রুমে চোখ বুলাল। সুন্দর করে সাজানো, তবে রুমগুলো পুরনো দিনের মতো অনেক বড়। রুমের একপাশে বড় বইয়ের তাক, আরেক পাশে কাবার্ড আর সোফা, আর বড় বড় দুটো জানলা যা এখন পর্দার আড়ালে। যা বোঝা যাচ্ছে, রুমটা খুব সুন্দর করে গোছালো। ধ্রুবতা সারা রুমে চোখ বুলিয়ে আবারও ওই লোকটার দিকে তাকাল। লোকটা সুন্দর না, সুন্দর বললে ভুল হবে, সুদর্শন। চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে ধ্রুবতা কিছু সময় ভাবে। চোখের পাপড়িগুলো কি সুন্দর ঘন, কিন্তু দেখে মনে হচ্ছে সে সজাগ। নিখুঁত একটা চেহারা। এটাই ধ্রুবতার স্বামী? পাগল স্বামী? কিন্তু একটা মানুষ এত নিশ্চিতে ঘুমাচ্ছে কি করে? এসব ভাবতে ভাবতে নিজের দিকে চোখ পড়তেই আটকে উঠল ধ্রুবতা। সর্বনাশ! লোকটা ধ্রুবতার এমন সুযোগ নিয়েছে, আর শাড়ি এভাবে পরিয়েছে। ধ্রুবতার সব কিছু এলোমেলো লাগল। এখনই মনে হচ্ছে কেঁদে কুটে ভাসিয়ে দেবে। হলও তাই চিৎকার করে কেঁদে উঠতেই ধ্রুবতার পাশে থাকা অদ্ভুত পুরুষটি চোখ মেলে ধ্রুবতার দিকে তাকাল। তা দেখে ধ্রুবতা আরও ভয় পেল। ফর্সা মুখে চোখের মণি একদম কালো কুচকুচে হলেও চোখের লাল শিরাগুলো একদমই দৃশ্যমান। লোকটার মাঝে কোনো হেলদোল নেই, যেভাবে তাকিয়েছিল এখন একইভাবে তাকিয়ে আছে। এর কারণে ধ্রুবতার শরীরের ভিতরের আত্মা পাখি এবার উড়াল দেবে দেবে ভাব। দরজার অনবরত রা ঘা তো করায় ধ্রুবতা সেই দিকে তাকায়। সাথে শাড়ির আঁচালটা শক্ত করে হাতের মুঠোয় নিয়ে ভীত চোখে দরজার দিকে তাকাল। তারপর আবারও বিছানায় পাশে শুয়ে থাকা পুরুষের দিকে তাকাতেই দেখা যায় সে উঠে বসেছে। ধ্রুবতা বোকার মতো লোকটাকে দেখছে তো আবারও দরজার চোখ নিবন্ধ করছে। লোকটা উঠে যেয়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে দুজন মহিলা ঘরের ভিতরে আসে। তাদের দেখে ধ্রুবতা আবারও শক্ত হাতে শাড়ি চেপে ধরে। তাদের দিকে তাকায়। মহিলা দুজনও ভীষণ সুন্দরী। সাথে গ্রামীণ ঐতিহ্য অনুসরণে সেই রকমভাবে শাড়ি পরায় দুজনের মুখে জৌলুস যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। লোকটা দরজা খুলেই বেরিয়ে গেছে। মহিলা দুজন এগিয়ে এসে বিছানায় একজন বসলেন, আরেকজন পাশ থেকে চেয়ার টেনে বসে মুখে টেনে কপালে ঠোঁট ছুঁয়ে বলেন, বুটাকে ভারী মিষ্টি লাগছে গি। ধ্রুবতা অবাক হয়ে তাকিয়ে আছে। তা দেখে তাদের মধ্যে বিছানায় বসা মহিলা বলল, আমাদের চিনছ না? আমরা তোমার শাশুড়ি। আর আমি তোমার খালা শাশুড়ি রিমা বেগম। কথা শুনেই আশ্চর্য হয় ধ্রুবতা। কবুল বলার পর আর কিছুই মনে নেই ওর। আর এখন ওনারা ওই লোক? সব গুলিয়ে যাচ্ছে ধ্রুবতার। তবেও নিজেকে শান্তভাবে রেখে মাথায় কাপড় তুলে নেয়। চেয়ারে বসে থাকা মহিলা মানে ধ্রুবতার শাশুড়ি সীমা বেগম আবারও ধ্রুবতার মুখ তুলে বলে, কাঁদছিলে কেন মেয়ে? ভয় পেয়েছ? জড়তা ঘিরে ধরে ধ্রুবতার। সে কি বলবে? তার ছেলেকে এভাবে হুট করে তাকাতে দেখে ভয় পেয়েছে নাকি তার শাড়িকে বদলেছে সেই ভেবে কাঁদছিল। তার ভাবার মাঝেই ধ্রুবতার খালা শাশুড়ি রিমা বেগম বলেন, দেখো মেয়ের কাণ্ড, এখনও শাড়ি ঠিকমতো পরনি। আমি তো আসার পরে কোনো মতে পেঁচিয়ে চলে গেছিলাম। তা তুমি উঠে এখনও শাড়ি ঠিক না করে কাঁদছ কেন? রিমা বেগমের কথা শুনে ধ্রুবতা একটু আশ্বস্ত হয় যে যাক, শাড়ি অন্তত ওই লোক চেঞ্জ করেনি। তাই ধ্রুবতা কিছুটা লজ্জিত ভঙ্গিতে জড়ানো গলায় উত্তর করে, আসলে বাসার কথা মনে পড়ছিল গো। উনারা আর কথা বাড়ালেন না। উঠে চলে যেতে যেতে বলে রিমা বেগম বলে গেলেন, অনেক বেলা হয়েছে, উঠে ফ্রেশ হয়ে এসো রাঙা বৌগ। তপ্ত গ্রীষ্মের দুপুর। অধিক উত্তাপে ধরণী থেকে শীতল হাওয়া কোথায় যেন পালিয়ে গেছে। চারপাশে ঝকঝকে কমলা রঙের রোদ। সেই রোদের পানে এক পলক তাকানোও যেন ঘোর অন্যায়। মুহূর্তেই চোখ মুখ ঝলসে অন্ধকারে ছেয়ে যায়। সূর্যের তেজে বৃক্ষপত্রগুলো আয়নার ন্যায় চকচক করছে। গাছের বড় ডালের আড়াল থেকে হঠাৎ দুই একটা পাখি অল্প স্বল্প ডেকে উঠছে। সব মিলিয়ে রুদ্ধশ্বাস অবস্থা। এমন কাক ডাকাতপ্ত দুপুরে সিদ্দিকী ভিলায় হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন ইমাদ সিদ্দিকীর ছোট বোন নায়লা।
বড় ভাবি, ও বড় ভাবি কোথায় গেলে? নায়লার হাঁকডাক শুনে ছুটে এলো মেঘা। এই ফুপুকে সে সব চাইতে বেশি ভালোবাসে। মেজ ফুপুর চাইতেও ছোট ফুপুর প্রতি মেঘার টান একটু বেশিই যেন। মানুষটা সকলকে সবকিছু উজাড় করে দিতে ভালোবাসে। নিজের জিনিস অন্যকে ত্যাগ করে দিয়ে সন্তুষ্ট থাকে। ব্যাপারটা এমন যেন অন্যের খুশিই তার কাছে বড় খুশি। কি ব্যাপার ফুপি, এই অসময়ে তুমি? কেন তোদের বাড়িতে আসতে দিনক্ষণ দেখে তারপর ঢাকঢোল পিটিয়ে আসতে হবে? ফুপুর রসিকতা মিশ্রিত কথায় খিলখিল করে হেসে নায়লাকে জাপটে ধরে মেঘা উত্তর করল। তোমার নাকি গরমের প্রচুর ভয়? তাহলে মিরপুর থেকে এত দূরে কিভাবে এলে? সোফায় বসতে বসতে নায়লা বলল। নতুন বউ দেখার লোভ সামলাতে পারিনি রে মেঘু। স্বামীর বউ না দেখে আমি কি আর স্থির হয়ে থাকতে পারি? তা নতুন বউ কি তোর ভাইয়ের লাগামটা ধরতে পেরেছে? নতুন বউ আর তার ভাইয়ের সম্পর্ক মনে পড়তেই মেঘার মুখটা এতটুকু হয়ে গেল। মেঘা ইতিউতি তাকিয়ে নায়লার কাজ ঘেঁষে ফিসফিস করে বলে উঠল। তুমি তো জানো ভাইয়ার বিষয়ে। এখনও ওই মেয়েতেই মজে আছে। বিয়ের রাতেও বাড়িতে ছিল না। নতুন বউ আজ সকালেই গেস্ট রুমে গিয়ে উঠেছে। মা বারণ করেছিল শুনেনি। আর মেয়ে প্রচণ্ড বুদ্ধিমতী। গ্রামের মেয়ে হলেও চিন্তা শক্তিতে আধুনিক। সে নিজেই ভাইয়াকে স্পেস দিয়েছে। কিন্তু ওই ঘাড় তারা আদেও শুধরাবে কি না জানি না ফুপি। যেই ভাতিজাকে সবসময় বিচক্ষণ ভেবে একটু বেশিই আদর করতেন নায়লা তার সম্পর্কে এমন কথা শুনে বেশ মনক্ষুণ্ণ হলেন। কিছু সময় গড়াতেই তনিমা এসে নায়লার সামনে মলিন মুখে বসল। এসেছ ভালোই হয়েছে। বিয়েতে তোমাকে বলা হয়নি। ভেবেছিলাম বড় জনের মতো তুমিও রাগ করবে। বিয়েটা কিভাবে হয়েছে তা তো জানোই, দাওয়াত করার পরিস্থিতিই ছিল না। শেষমেশ বিয়ে তো হয়েছেই, এখন তোমার ভাতিজা যেই নাটক শুরু করেছে তার শেষ দেখার অপেক্ষায় আছি। নায়লা কিছুক্ষণ উসখুস করে শুধাল। বিয়ে তো আরও 1 মাস আগে হবার কথা ছিল। তবে কাল কেন হলো বড় ভাবি? তনিমা চোখের চশমা খুলে সুতি আঁচলে পরিষ্কার করতে করতে দীর্ঘশ্বাস গোপন করে বলতে শুরু করলেন। তোমার ভাইজানের চন্দ্রগ্রামে বেশ যাতায়াত ছিল তা তো জানোই। হুট করেই একদিন আশরাফ ভাইয়ের মেয়ের ছবি দেখিয়ে আমাকে বললেন মেয়েটি তার খুব পছন্দ। মেয়ে দেখে আমারও ভালো লাগল। স্বামীর সাথে বয়সের তফাৎ বেশি বলে আমি একটু অমত করলেও তোমার ভাইজান মানলেন না। হুট করেই একদিন উনি আমাকে জানালেন শ্যামকে ওই মেয়ের সাথে বিয়ে দিবেন তিনি। তোমার ভাতিজা সম্পর্কে নতুন করে তোমাকে বলার কিছুই নেই। তোমার ভাইজান কিন্তু সব জানে ওই তরি মেয়েটার ব্যাপারে। তবুও তোমার ভাইজানের মনে হল সুন্দরী বুয়ের আঁচলে ছেলেকে বেঁধে দিলে একসময় বুয়ের পোষ মেনে নিবে। মেয়েটির মায়া ভরা চেহারা দেখে আমি সহ বাড়ির সকলেই মত দিলাম। তোমার ভাইজানকে বললাম স্বামীর সাথে একবার কথা বলতে। উনি প্রচণ্ড রাগ করলেন, সেই সাথে আমাকে ধমকালেন। উনার রাগ নিয়ে বিশেষ বলার মতো কিছুই নেই তোমার কাছে। শ্যামকে গ্রামে যাবার জন্য রাজিও করলাম বহু হাত পা ধরে। শুধু বিয়ের কথাটা গোপন রাখা হল। আগত ঝড় নিয়ে চিন্তায় আমার গলা শুকিয়ে উঠছিল বারবার। যেদিন আমাদের গ্রামে যাবার কথা তার আগের দিন আশরাফ ভাই ফোন করে জানালেন উনি আরও 1 মাস সময় নিতে চান। প্রিয়স্মিতা উনার উপর অভিমান করে তার ফুপুর বাড়িতে চলে গিয়েছে। মেয়ের উপর বোঝা না চাপিয়ে উনি বুঝিয়ে মেয়েকে রাজি করাবেন। এমনটাই কথা হলো তোমার ভাইয়ের সাথে উনার। তোমার ভাইজান মেনে নিল সবটা। এরপর দীর্ঘ 1 মাস আশরাফ ভাই বা তার পরিবার কারোর কোনো খোঁজ খবর পেলাম না আমরা। তোমার ভাইজান দুশ্চিন্তায় পড়লেন। চন্দ্রগ্রামের আর কারো সাথে তার যোগাযোগ না থাকায় আশরাফ ভাইয়ের পরিবারের কোনো খবর পেলাম না আমরা। তোমার ভাইজান অধৈর্য হয়ে অসুস্থ শরীরে শ্যামকে নিয়ে চন্দ্রগ্রামে গেল। অথচ ওই দিন রাতেই শ্যামের গুরুত্বপূর্ণ বিজনেস ট্রিপ ছিল বিদেশে। তোমার ভাইয়ের অস্থিরতা কমাতে সে ট্রিপ ক্যান্সেল করে গ্রামেই নিয়ে গেল। গিয়ে যা দেখল তার সবটাই জানো। মেয়েটা এতদিন তার ফুপুর বাসায় ছিল। ফুপাতো ভাইটা ছিল এক লম্পট। নিজ ফুপুর বাসায় অসহায় মেয়েটি নিরাপদ ছিল না। প্রিয়স্মিতার ফুপু নিজেই গোপনে তোমার ভাইজানের হাত পা ধরে কেঁদে সব ঘটনা জানালেন। তোমার ভাইজান পুরো ঘটনা শুনে প্রিয়স্মিতাকে আর এক মুহূর্ত ওই গ্রামে রাখলেন না। মেয়েকে এখানে নিয়ে এলেন তো ঠিকই, কিন্তু কতদিন অন্যের মেয়েকে এভাবে রাখা যায়? সমাজের মানুষের মুখ কি ধরে রাখা যায়? ঘরে বিবাহ উপযুক্ত ছেলে রয়েছে। মানুষ আড়ালে ঠিকই এসব নিয়ে সমালোচনা করবে। সিদ্দিকী ভিলায় কোনো কলঙ্ক মাখতে চাইলেন না উনি। বাসায় এক প্রকার রাগ ক্ষোভের মধ্যেই ছেলের সাথে মেয়েটাকে বেঁধে দিলেন। ছেলে কবুল পর্যন্ত ঠিকভাবে না বলে তোমার ভাইজানকে ফেলে বাইরে বেরিয়ে গেল। গত সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত তার কোনো খবর নেই।
এখন মেয়ে বাবা মায়ের শোক ফেলে স্বামীর অবহেলা শোক সামলাচ্ছে। জীবন নাটকের চাইতেও নাটকীয় হয়ে যাচ্ছে আজকাল নায়লা। এই সংসারে আমার আর দম নিতে ইচ্ছে করে না আর। না তোমার ভাইকে কিছু বলতে পারি না নিজের ছেলেকে। 2 পয়সার দাম কেউ দেয় না আমাকে। মেয়েটাকে নিয়ে কোথায় যাব বলতে পারো? তোমার ভাইজান এখনো বিশ্বাস করেন ছেলে ফিরে আসবে। কিন্তু কবে? তনিমার মুখে লম্বা একটা ঘটনা শুনে মেয়েটির জন্য আফসোস বুক ভার হল নায়লার। নরম মনের মানুষের এই এক যন্ত্রণা। কোনো কষ্টের কথা শুনলেই হুহু করে কান্না আসে। নায়লা বসা থেকে উঠে মেঘাকে বললেন,